এই যে নবাবজাদা ঘুম থেকে উঠে এসেছে, তাড়াতাড়ি এসে পড়ুন এক্ষুনি। খাবার দিতেছি আপনাকে। আপনাকে তো কিছু বলাও যায় না, কিছু বললেই আপনার মার গায়ে ফোসকা পড়ে যায়। তুমি সকালবেলা কী শুরু করলে? চুপচাপ খেতে দাও না শান্তিতে, আমি অফিসে যাই। প্রত্যেক দিন তোমার এরকম বিহেভিয়ার ভালো লাগতেছে না আমার আর। হ্যাঁ, আমার বিহেভিয়ার ভালো লাগবে কেন? তোমার এত বড় ভাই এখনো বসে বসে বাড়িতে গিলতেছে, আর ওর সাথে ওরা চাকরি বাকরি করে বিয়ে শাদী করে ফেলেছে। তোমার ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে কেন? মুন্না কিন্তু তোমার হাজবেন্ডের ঘাড়ে বসে খাচ্ছে না, আমার টাকা দিয়ে এই সংসার চলে, এটা ভুলে যেও না। তোমার হাজবেন্ড যা ইনকাম করে সেটা আমার কোম্পানির থেকেই করে। শুধু শুধু মুন্নাকে খাবারের খোটা দেবে না। আচ্ছা বাবা, তাহলে আপনি আপনার কোম্পানিতে আপনার ছোট ছেলেকে একটি চাকরি দিচ্ছেন না কেন? ওকে আর এভাবে কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবেন? ওর সাথের বন্ধু বান্ধবরা এখন চাকরি বাকরি করে বিয়ে শাদী করে ফেলেছে, আর আপনার ছেলের এখনো চাকরিই হলো না। সে নাকি তার বাবার অফিসে চাকরিই করবে না। মুন্না কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত বিষয়। ওর ব্যক্তিগত বিষয়ে তুমি নাক গলাতে যাবে না একদম। ও আর কয়টা খাবার খায়, তুমি ওকে প্রত্যেক দিন খাবারের খোটা দিচ্ছ। মা বাড়িতে থাকলে তো এই কথাগুলো বলতে পারো না। এখন দেখেছো মা নানুর বাসায় গিয়েছে, তাই এইভাবে মুন্নাকে কথা শোনাচ্ছ। আজকের পর তোমাকে না করে দিচ্ছি, ওকে এইভাবে কথা শোনাবে না। ও তোমার টাকায় চলে না। ভাইয়া, বাদ দাও তো ওইসব। শুধু শুধু ভাবিকে এভাবে কথা শুনিও না। আমার জন্য তোমাদের পার্সোনাল লাইফে সমস্যা করো না প্লিজ। বাবা, মা বাড়িতে আসবে কবে? আজকে তো আসার কথা বিকেলের মধ্যে, হয়তো সে এসে পড়বে। এখন চুপচাপ খেয়ে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আজকে একটি মিটিং আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, একসাথে চলে যাব। আর মুন্না, তোর কিছু লাগবে? লাগলে বলতে পারিস। না বাবা, এখন আমার কিছু লাগবে না। কোনো কিছু লাগলে পরবর্তীতে বলে নেব তোমাদেরকে। এই শোনো, আজকে আমার ছোট বোন সালমা আর মা আসবে। মুন্নাকে বলো না একটু গিয়ে স্টেশনে গিয়ে নিয়ে আসতে। মুন্নার তো আর কোনো কাজ নেই, সারাদিন তো ঘরে শুয়ে বসেই থাকবে। একটু আগে না আমার ভাইকে অপমান করেছিলে, খাবারের খোঁটা দিয়েছিলে? এখন ওর কাজে লাগবে কেন? আমার ভাই কোনো কাজ করবে না। বাড়িতে ড্রাইভার আছে, ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিও। শুধু ড্রাইভার আর গাড়ি পাঠালে কেমন দেখায় না? বাড়ির কোনো মানুষ যদি না যায়, এটা খারাপ দেখায় না? আচ্ছা সরি, আমি আর এভাবে বলবো না মুন্নাকে। না, মুন্না যাবে না। আরে ভাই, তুমি বাবির সাথে এমন করতেছো কেন? বাবি, আপনি চিন্তা করবেন না। আমি ঠিক টাইমে গিয়ে আপনার বোন আর মাকে স্টেশন থেকে নিয়ে আসব। আপনি শুধু ঠিকানাটা দিয়েন আর কয়টা যেতে হবে সেটা বলে রাখেন। এর মধ্যে মুন্না খাবার শেষ করে টেবিল থেকে ওঠে, তার বাবা ভাইকে বলে আবারও নিজের রুমে চলে যায়। কবে যে মুন্নাটা আমার কোম্পানিতে বসবে, ওর মাথায় এই ভূতটা কে চাপিয়েছে আমি জানি না। সামনে পেলে তার মাথাটা আমি ঠিক ফাটিয়ে দিতাম। নিজের বাবার অফিস রেখে সে নাকি অন্য জায়গায় জব করবে, এটা কেমন কথা? বাবা, আমি মুন্নার সাথে এই বিষয়ে কথা বলে দেখব, ওকে কোম্পানিতে বসানো যায় কিনা। কোনো কাজ হবে না, ফলাফল আগের মতোই আসবে। ওর বয়সটা 24, আমার এতে প্যারা নেই। ও চাকরি পেলো কিংবা পেলো না, আমার যা সম্পত্তি আছে সেই সবে বসে বসে ও খেতে পারবে, চাকরি না করলেও। আর 2-1 বছর যাক, তারপর চাকরি না হলে আমার কোম্পানিতে নিয়ে ধরে বেঁধে বসিয়ে দেব। তারপর তোরা 2 ভাই মিলে কোম্পানির দেখভাল করবি। তারপরেও যদি একবার বলে দেখতাম। এখন দরকার নেই, কিছুদিন যাক, তারপর না হয় আমিও কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আর আমি এখন কিছু বলবো না। মুন্নার বাবা এবং ভাই দুজনে খেয়ে তারপর অফিসে চলে যায়। মুন্নার বাবা এবং ভাই অফিসে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর মুন্নার ভাবি মুন্নার রুমে গিয়ে বলল, মুন্না, সালমা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি যদি একটু স্টেশনে গিয়ে বসতে সেখানে। ও আমাকে ফোন করেছে, কাছাকাছি আছেই বলেছে, সেজন্য তোমাকে বলতেছি এখন যাওয়ার জন্য। ওরা তো আর এদিকে কোনো দিক কিছু চেনে না, স্টেশনে যদি কোনো ছেলেরা বিরক্ত করে তখন। ঠিক আছে ভাবি, সমস্যা নেই, আমি যাচ্ছি। আপনার বোনকে চেনার কোনো উপায় বলে দিন। স্টেশনে তো অনেক মানুষ থাকবে, সবার মধ্যে তো আর আমি আপনার বোনকে চিনতে পারবো না, তাই না? বুঝেছো, এতদিন পর বিদেশ থেকে এসেছে পড়াশোনা শেষ করে। এতদিন তো আর সালমাকে দেখোইনি তুমি। সালমা তো আর এখন বড় হয়ে গিয়েছে।
হ্যাঁ ভাবি, সেই জন্যই তো বলতেছি, এমন কোনো কিছু থাকলে দিন যেন আপনার বোনকে চিনতে পারি। তুমি এক কাজ করো, আমি তোমাকে সালমার নাম্বারটা দিচ্ছি, তুমি ওর ফোন নাম্বারে কল দিও এখানে গিয়ে। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে ভাবি, তাহলে আপনি আপনার বোনের নাম্বারটা দিন, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ মুন্না, এখনই বেরিয়ে যাও। স্টেশনে এসে যেন আমার মা আর বোনকে দাঁড়িয়ে থাকতে না হয়। ওদেরকে তাড়াতাড়ি রিসিভ করে নিয়ে এসো বাড়িতে। মুন্না তার ভাবির কথার বিপরীতে কোনো কথা না বলে সোজা বেরিয়ে যায় বাসা থেকে। মুন্না বাসা থেকে বের হওয়ার সময় তার বাবার দেওয়া গাড়িটা নিয়ে বের হয়। মুন্না যখন লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসে, তখন মুন্নাকে তার বাবা নতুন একটি গাড়ি কিনে দেয় কোনোখানে যাওয়া আসা করার জন্য। মুন্না বেশ কিছুক্ষণ সময় ধরে স্টেশনে বসে থাকার পর ফোন করলো ভাবির দেওয়া ওই নাম্বারে। কিছুক্ষণ সময় রিং হওয়ার পর একটি মেয়ে ফোন ধরলো। হ্যালো, আমি মুন্না বলতেছি। আপনারা কোথায় আছেন? এখন ট্রেন তো স্টেশনে এসে থেমেছে। আমরা মাত্র ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছি, কাউন্টারের কাছে এসে দাঁড়িয়েছি আমরা। আপনি কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনারা ওইখানে দাঁড়ান, আমি এখনই আসছি। ওইখান থেকে কোনোখানে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে আসেন, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আমরা এখানেই আছি। মুন্না আর কোনো কথা না বলে কল কেটে দিয়ে সোজা কাউন্টারে পৌঁছে যায়। মুন্না যেখানে দাঁড়িয়েছে সেইখান থেকে কাউন্টারে যেতে সর্বোচ্চ কয়েক মিনিট সময় লাগে। মুন্না কাউন্টারের কাছে গিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা এবং একটা বোরকা পরা হিজাব পরা মেয়ে দেখতে পায়। তারপর ওদের কাছে গিয়ে বলল, আপনি কি সালমা? জি, আমি সালমা। আপনি নিশ্চয়ই মুন্না ভাইয়া? জি, আমি মুন্না। কেমন আছেন আন্টি? আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার আসতে এতক্ষণ লাগে কেন? সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছি। কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার? এত বড় হয়েছো, বিদেশ থেকে নাকি লেখাপড়া করে এসেছো, তারপরও কোনো চাকরি বাকরি করছো না, বাবার ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছো। সরি আন্টি, আসলে আমি ওই দিকটা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আপনারা নাও মাত্রই আমি সামনে পাবো। আমি বুঝতে পারিনি আপনারা এখানে চলে আসবেন। দিন, আপনাদের ব্যাগগুলো আমার হাতে দিন, আমি নিচ্ছি। হ্যাঁ, তা বুঝবে কেন? শুধু বুঝবে কাজ না করে কিভাবে বসে বসে খেতে হয় সেটা। তুমি কি শুরু করেছো আম্মু? তুমি মুন্না ভাইয়ের সাথে এরকম বিহেভিয়ার করতেছো কেন? উনি ওনার বাবার টাকায় খাবেন নাকি কি করবেন না করবেন সেটা ওনার ব্যাপার, ওনাকে বলার তুমি কে? এই বিষয়ে আর কোনো কথা বলবে না তুমি ওনাকে। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি ছোট, ছোটদের এত কথা বলতে হয় না। আন্টি ঠিকই বলেছে, আমি তো সত্যি কোনো কাজ করি না, সেজন্য ঘরে বসে বসে খাচ্ছি, বাবার টাকায় বা এক টাকায়। আচ্ছা এখন চলুন আপনি। সবগুলো ব্যাগ নিতে পারবেন না, একটা আমাকে দিন, আমি নিচ্ছি। তোর নেওয়া লাগবে না, তুই হাতে ব্যথা পাবি, ও নিজেই নিতে পারবে। এত বড় একটা শরীর এই 4টা ব্যাগ নিতে পারবে না। আন্টি আমি নিতে পারবো, আপনারা সামনে হাঁটুন। ওই যে ওইখানে পার্কিংয়ে গাড়িটা রয়েছে, এখান থেকে একটু সামনে হেঁটে গেলে গাড়িটা পেয়ে যাবো আমরা। তারপর মুন্না সালমা এবং সালমার মাকে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দুপুরবেলা হওয়াতে রাস্তায় বেশি একটা জ্যাম হয়নি, সেই জন্য তারা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পেরেছে। বাড়িতে আসার পর ওদেরকে গাড়ি থেকে নামিয়ে মুন্না বলল, আন্টি আপনারা ভিতরে যান, আমি ব্যাগগুলো রায়হানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ভিতরে গিয়ে বাবুর সাথে দেখা করে রেস্ট নিন, তার মধ্যে আপনাদের গড়ে ব্যাগ পৌঁছে যাবে। এতটুকু রাস্তা নিয়ে আসতে পেরেছো, এখন এইটুকু রাস্তা পর্যন্ত আমাদের রুমে পৌঁছে দিতে পারবে না ব্যাগগুলো? এতটাই ক্লান্ত হয়ে গিয়েছো তুমি? সারাদিন ঘরে থেকে থেকে কি করো? কোনো কাজই তো করো না, তারপরও এইটুকু কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছো। মা, সালমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে মুন্না সালমার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, সমস্যা নেই আন্টি, আপনার বাবুর সাথে দেখা করুন, আমি তার মধ্যে লাগেজ নামিয়ে দিয়ে আসতেছি। সব কিছু আপনাদের রুমে পৌঁছে দেবো কিছুক্ষণের মধ্যেই, আপনারা যান। মুন্না ভাইয়া আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি রায়হান ভাইয়াকে দিয়ে আস্তে আস্তে সব ব্যাগগুলো উপরে পাঠিয়ে দিন। আমরা গিয়ে আপুর সাথে দেখা করতেছি, আপনিও আসুন আমাদের সাথে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। সমস্যা নেই, আপনারা যান, আমি আসতেছি। তারপর মুন্না ওদেরকে ভিতরে পাঠিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাগেজগুলোকে উপরে উঠিয়ে দিয়ে আসে। যে রুমে সালমা এবং সালমার মা থাকবে
সালমা এবং সালমার মায়ের জন্য আগে থেকে একটা রুম ঠিক করা ছিল। সেই রুমেই মুন্না গিয়ে সব লাগেজ রেখে এসছে। মুন্না লাগেজগুলো রেখে যখনই রুমে যাবে তখনই নিচ থেকে ভাবি ডাক দিল। মুন্না নিচে আসো, শরবত বানিয়েছি, সেটা খেয়ে যাও, আজকে তো অনেক ক্লান্ত। সালমার মা আস্তে আস্তে গিয়ে সালমার বোনের কানে বলল, এটাকে এত আদিক্ষেতা দেখানোর কি আছে? ঘরে বসে থাকে সারাদিন, কোনো কাজবাজ করে না। মুন্না অনেক কাজের ছেলে, আমি ওকে যতই কথা শোনাই না কেন সেটা ওর ভালোর জন্যই করি। এই যে পরিবারের আত্মীয় স্বজনরা সকলেই ওকে এটা ওটা নিয়ে কথা বলে, সেটা আমার ভালো লাগে না। আর সেই জন্যই আমি ওকে এইভাবে প্যারা দিচ্ছি, যেন কোনো একটা চাকরি বাকরি করে কিংবা আমাদের অফিসে গিয়ে বসে। এসব কি বলতেছিস তুই? তোদের অফিসে বসলে তোর জামাইয়ের ভাগে কম পড়বে না? তোর শ্বশুর যদি সব কিছু এই ছেলেটার নামে করে দেয় তখন? মা, তোমাকে আমাদের বিষয় নিয়ে ভাবতে হবে না। তুমি এসেছো এখানে চুপচাপ কিছুদিন থেকে চলে যাবে। আমাদের এখানকার কোনো বিষয়ে নাক গলাতে এসো না প্লিজ। আপু, একদম ঠিক বলেছো তুমি। স্টেশন থেকে এখানে আসার পথে মুন্না ভাইয়াকে কত শত কথা শুনিয়েছে তোমার মা, জিজ্ঞাসা করো। আমি কয়েকবার ওনাকে নিষেধ করেছি যেন এই সমস্ত কথাবার্তা না বলে, তারপরও উনি এক একটা কথা ছাড়েনি। যতভাবে কথা শোনানো যায় সবভাবে কথা শুনিয়েছে মুন্না ভাইয়াকে। মা, দয়া করে আজকের পর থেকে মুন্নাকে তুমি কোনো কিছু বলবে না। আমি জানি না মুন্না কেন এখন চাকরি করতে চাচ্ছে না, কিংবা কেন ওর চাকরি হচ্ছে না। সেইটা একমাত্র আল্লাহ আর ও বলতে পারবে সবচেয়ে ভালো। আর রইল মুন্নার কথা, মুন্নার যে পরিমাণ ট্যালেন্ট রয়েছে মাশাল্লাহ, সেইটা মনে করো আমাদের ফ্যামিলি 14 গোষ্ঠীর মধ্যেও নেই কারোর। আমি এত কিছু কার জন্য করি? তোদের জন্যই তো করি, তাই না? তারপরও যদি তোরা আমাকে ভুল বুঝিস তাহলে আমার আর কি করার? তোদের জন্য কিছু করতে গেলেও দোষ। তুমি আমাদের জন্য কি করতে গিয়েছো? তুমি কিভাবে মানুষকে কথা শুনিয়ে কষ্ট দিবে? তোমার হচ্ছে গিয়ে সে চিন্তা। আমাদের নিয়ে কখনো তোমার চিন্তা নেই। যদি থাকতো তাহলে মানুষকে এভাবে কথা শোনাতে না আমাদের সামনে। জি ভাবি, আসলে রুমে গিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে আসতে, সেজন্য একটু লেট হয়েছে। সমস্যা নেই, জুসটা খেয়ে নিয়ে রেস্ট নাও, আর কোনো কিছু লাগলে ডাক দিও। ভাবি, মা আসবে কোন সময়? মা তো সকালবেলা বলেছে রওনা দিয়ে দিয়েছে, সেখান থেকে হয়তো কাছাকাছি এসেই পড়েছে, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসবে। তুমি গিয়ে একটু রেস্ট নাও, রেস্ট নিতে নিতে দেখবে মা চলে এসেছে। মুন্না ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় আর কোনো কথা না বলে। মুন্না চলে যাওয়ার পর মুন্নার ভাবি সালমা এবং সালমার মাকে বলল, সালমা, তুই আর মা তোরা দুজনও যা উপরে গিয়ে রেস্ট কর, অনেক ক্লান্ত, এত দূর থেকে আর জার্নি করে এসেছিস তোরা, একটু রেস্ট করে নে, তারপর তোদেরকে খাবার দিচ্ছি। কিসের খাবার? এখন কোনো খাবার খাবো না, আমি এখন গিয়ে ঘুমাবো। আমাকে একদম গিয়ে ডাকবে না, খবরদার। একেবারে রাতের আগে আমাকে কোনোভাবে ঘুম থেকে ডেকে তুলবে না। তারপর তারা তিনজন যার যার মতো তাদের রুমে চলে যায়। মুন্নার ঘুম ভাঙে রাত 8:30-এ। এই মুন্না, ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, মা এসেছে সে কখন, তোমার সাথে খাবে এখন, সকালে বসে আছে, তাড়াতাড়ি আসো নিচে ফ্রেশ হয়ে। এখন কয়টা বাজে ভাবি? এত তাড়াতাড়ি খেয়ে ফেলবেন আপনারা রাতের খাবার? তুমি এসব কি বলতেছো? তাড়াতাড়ি কোথায়? ঘড়িতে তাকিয়ে দেখো এখন বর্তমানে কয়টা বাজতেছে। রাত 8:30 বাজতেছে, আর তুমি বলতেছো এত তাড়াতাড়ি, তাই না? আর বেশি কথা না বলে তাড়াতাড়ি নিচে এসো, সকালে বসে আছে তোমার বাবা ভাই। ঠিক আছে ভাবি, আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে বলুন ওদেরকে খাবার শুরু করতে। আমি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আমি ওদেরকে গিয়ে বলতেছি। মুন্নার ভাবি এটা বলে চলে যায় সেখান থেকে। আর মুন্না তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে। কেমন আছে মা? বাবা, আমার এই 3টা দিন কিভাবে কেটেছে সেটা একমাত্র আমিই জানি। তোদেরকে ছাড়া একটুও ভালো ছিলাম না। চাইলেও তো আসতে পারতাম না তোর নানুর জন্য। তুই যাসনি বলে তোর নানু কি না করলো। ওই দেখ, টেবিলে রাখা তোর জন্য নানা রকম পিঠা বানিয়ে পাঠিয়েছে, আর বলেছে কিছুদিনের মধ্যে সেখানে গিয়ে ঘুরে আসতে। মা, তুমি তো জানো আমার এইসব ঘোরাফেরা একদম ভালো লাগে না। তারপর না, আমি যতদিন পর্যন্ত আমার ইনকাম সোর্স ধরতে পারতেছি ততদিন পর্যন্ত আমি বাসা থেকে বের হব না কোথাও। নয়তো এখন তোমাদের সাথে আমিও যেতাম নানু বাসায়, অনেক দিন হলো নানুকে দেখি না। আচ্ছা বাবা,
তুই বুঝতে পারছিস না কেন? তোর বাবার এত বড় ব্যবসা থাকতে তুই কেন বাহিরে গিয়ে চাকরি করবি বাবা? এটা কেমন দেখায় বল? এক হতো যে তোর বাবার কোনো কিছুই নেই, সেজন্য তোকে বাহিরে চাকরি করতে হচ্ছে, পরের অধীনে কর্মরত। কিন্তু এখানে তো তোর বাবার হাজার হাজার কর্মীকে কাজে নিচ্ছে। তুই তোর বাবার সাথে, তোর ভাইয়ের সাথে কোম্পানির মধ্যে হাত লাগা না বাবা। মা, আমি আগেও তোমাদেরকে বলেছি, এখনও বলতেছি, আমি এই 2 বছরের ভিতরে এইসব কোনো চিন্তা ভাবনা করতেছি না। এখন তো নাই। আমি আগে আমার মতো করে ট্রাই করে দেখি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। যখন বুঝবো আমি ব্যর্থ, তখন আমি নিজে গিয়ে বাবার কোম্পানিতে চাকরি নেব। তখন ওরা আমাকে যে পোস্টে কাজ করতে দিবে আমি সেই পোস্টে কাজ করব। তার আগে আর কোনো কথা শুনতে চাই না তোমাদের কাছে। ওকে ওর মতো থাকতে দাও। ওকে এই বিষয় নিয়ে অতচা প্যারা দিও না। তুই তোর মতো চেষ্টা করে যা। কোনো কিছু না হলে পরে আমি তো তোর সাথে আছি, কিন্তু চেষ্টা করার আগে হাল ছাড়বি না, এটা আমার কথা। বাবা ঠিক বলেছে, তুই কিছুদিন তোর মতো চেষ্টা করতে থাক মন প্রাণ দিয়ে, কোনো কিছুতেই যেন কোনো কমতি না থাকে, এতটুকু বলে দিলাম। আশেপাশে কোনো মনোযোগ না দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস কর। আশেপাশের মানুষ কি বললো না বললো সেই দিকে কোনো মনোযোগ দিবি না। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে আমার। তারপর খাওয়ার এক পর্যায়ে মুন্নার বাবা এবং ভাইয়ের মধ্যে কথা উঠল। বাবা, লন্ডন থেকে একটা কোম্পানি এসেছে বাংলাদেশে। অ্যান্ড্রুপ কোম্পানিটার নাম, মানে কোম্পানির নামের প্রথম অক্ষরটা শুধু এম, হয়তো কোনো সংক্ষিপ্ত করার জন্য এই নামটা দিয়েছে। এই কোম্পানিটার সাথে যদি ডিল করতে পারতাম তাহলে আমাদের কোম্পানিটা অনেক লাভবান হতো। এই কোম্পানিটা নাকি অনেক তাড়াতাড়ি সাফল্য লাভ করেছে। 4 বছর হয়েছে মাত্র কোম্পানিটা স্টার্ট করেছে। ফার্স্টে কোম্পানিতে 80 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছিল, পরবর্তীতে বর্তমানে এখন কোম্পানিটা এসে দাঁড়িয়েছে 700 কোটির মধ্যে। চিন্তা করতে পারো কতটা পরিশ্রমী কোম্পানি হলে এরকম সাফল্য বয়ে আনতে পারে। হ্যাঁ, আমি এই কোম্পানিটা অনেক আগে থেকেই খেয়াল করেছি। ওদের সাথে একটা চুক্তিবদ্ধ হওয়ার জন্য অনেক ট্রাইও করেছি, কিন্তু ওদের এমডি স্যার নাকি লন্ডনে, বাংলাদেশে নাকি ওনার আসা যাওয়া নেই। সেজন্যই আর আমি তেমন একটা গুরুত্ব দেইনি। করতে পারতাম, কিন্তু ওরা এখন বাংলাদেশের এমন কোনো কোম্পানির সাথে ডিল করেনি। তারা সব ইংল্যান্ডের কোম্পানির সাথে কাজ করে। তারপরেও আমি দেখতেছি 4 বছরে 700 কোটি টাকার মালিক। কোম্পানির কর্মকর্তারাও অনেক পরিশ্রমী ব্যক্তি হবেন, নয়তো এত অল্প দিনে এত বড় সাফল্য বয়ে আনা কোনোভাবেই সম্ভব ছিল না। এই 4 বছরে যেহেতু এখানে এসে পৌঁছেছে, দেখবে ভবিষ্যতে আরও অনেক উপরে চলে যাবে এই কোম্পানিটা। ওই কোম্পানির আশায় আমাদের বসে থাকলে চলবে না। এখন আমাদের মতো আমরা ব্যবসা করে যাব। ওই কোম্পানির এমডি আসলে কি আসলো না সেটা পরের ব্যাপার। যদি আসে তাহলে আমাদের জন্য ভালো না, আসলে খারাপও না। আমরা যেভাবে কোম্পানি চালিয়ে যাচ্ছি, আরেকটু টেস্ট কার্ড হলে আরও ভালোই চলবে আমাদের কোম্পানিটা। আচ্ছা ভাইজান, আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। আসলে বলতে চাচ্ছি, আরে আপা, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আপনি তো আমাদের ফ্যামিলিরই মানুষ, যা বলার বলে ফেলুন। আসলে আমি বলতে চাচ্ছি, আপনারা দুজন এত পরিশ্রম করেন, মানে আপনি আর জামাই বাবাজি, আপনারা দুইজন কোম্পানিতে এত খাটোখাটনি করেন সারাদিন, আর এইদিকে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মুন্না। আপনারা ওকে আর কতদিন এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবেন? ওর নিজেরও তো একটা লাইফ আছে, সেদিকে একটু খেয়াল করবেন না? এইভাবে শুধু শুধু বসে বসে টাকাগুলো নষ্ট করতেছে আপনাদের। আপা মনে হয় শোনেনি, প্রথমে মুন্নার বাবা এবং ভাই কি কথা নিয়ে আলোচনা করেছে। প্রথম কথাগুলো যদি শুনতেন তাহলে অবশ্যই এখন এই কথাটুকু বলতেন না। মুন্না আমাদের ঘাড়ে কখনোই বোঝা নয়। মুন্না বাড়িতে থাকুক কিংবা অফিসে, সেটা ওর ব্যক্তিগত বিষয়। ও নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে, ও আমাদের কোম্পানিতে জয়েন করতে চাচ্ছে না। আমাদের বাড়িতে সবাই ব্যক্তির স্বাধীনতা রয়েছে, সেই ক্ষেত্রে মুন্নারও থাকবে না কেন? মুন্নার বাবা এবং ভাই আর কোনো কিছু বলতে হলো না,
সব উত্তর মুন্নার মা উনি নিজেই দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক সঠিক জবাব। এই কথার পরিবর্তে মনে হয় না সালমার মা আর কোনো প্রশ্ন করবেন। জি আপা, বুঝতে পেরেছি। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, মুন্নার মতো ছেলে মেয়েরা তো বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। মুন্না এখনও বিয়ে শাদি করার কোনো নাম নেই, সেজন্য বলতেছিলাম আর কি। আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না প্লিজ। আরে আপা, চিন্তা করবেন না। মুন্না একটা কিছু হয়ে গেলে মুন্নার জন্য মেয়েদের লাইন লেগে যাবে আমার ছেলের জন্য। সবাই জানে এখন আমার ছেলেটা বেকার, কোনো কাজ করে না। বাহিরে বের হলে সবাই ওকে অপমান করে, অবহেলা করে। তারপরেও অনেক বাবা মায়েরা ওদের মেয়ের জন্য মুন্নার বিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু আমরা এখন চাচ্ছি না মুন্না বিয়ে করুক। আগে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিক, তারপর আমরা ওর বিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে আপা। আসলে আমি জানতাম না আগে মুন্না বাবার জন্য এইভাবে মেয়েদের বাবা মায়ের পাগল হয়ে রয়েছে। সবার কথাবার্তার মাঝখানে মুন্নার খাওয়া হয়ে যায়। মুন্না খাওয়া শেষ হওয়ার পর সেই আর টেবিলে বসে না, সেখান থেকে বেসিনে গিয়ে হাত ধুয়ে তারপর চলে যায় তার নিজের রুমে। মুন্না যখন হেঁটে হেঁটে উপরে উঠছিল তখন সালমা এক ধ্যানে তাকিয়ে থাকে মুন্নার দিকে। মুন্না যতক্ষণ পর্যন্ত না মুন্নার রুমে ঢুকে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে সালমা। যখনই মুন্নার রুমে ঢুকে যায় তখন আবার খাবার প্লেটের দিকে মনোযোগ দেয় সালমা। সে নিজে নিজে মনে মনে ভাবতে লাগলো, আমি এত বেহায় হয়ে গেলাম কবে থেকে এইভাবে একটা ছেলেকে ঘুরে ঘুরে দেখতেছি। ছি সালমা, ছি, তোর এতটা অধপতন হয়ে গেছে আগে বুঝিনি তো। এভাবে মুন্নার দিকে তাকিয়ে থাকাটা তোর উচিত হয়নি। সে তোর ভাই হয়, তার মধ্যে এমন কি আছে যা তুই এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলি? সব কিছু গুছিয়ে রুমে আসো তাড়াতাড়ি, মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দেবে। চা নিয়ে আসবো সাথে? রং চা খেলে ভালো লাগবে, মাথা ধরাটা কমে যাবে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে রং চা নিয়ে এসো। আর সালমা মামুনি, তোমার সাথে তো কথা বলাই হয়নি। আমাদের ফ্যামিলিতে একটা বিষয় কি জানো, খাবার টেবিলে বসে কখনো বেশি কথা বলা হয় না। তা কেমন আছো তুমি? আঙ্কেল, আমি কিন্তু আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম। সরি মামুনি, আসলে খেয়াল করিনি তো। তাই সারাদিন অফিস শেষে বাড়ি ফিরে অনেক ক্লান্ত ছিলাম, তাই তোমার কথাটা খেয়াল করিনি হয়তো। এই দেখে নাও, এখন আবার মাথা ধরতেছে। আরে সমস্যা নেই আঙ্কেল, আপনি সরি বলতেছেন কেন? আপনাকে সরি বলতে হবে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তা তুমি এখন কোন ক্লাসে পড়তেছো? মানে পড়াশোনা শেষ করতে আর কতটুকু সময় লাগবে তোমার? এই বছর শেষ করে ফেলেছি, আমার আর পড়াশোনা নেই। চাইলে এখন মাদ্রাসায় শিক্ষকতা করতে পারবো। এখান থেকে গিয়ে করার চিন্তা ভাবনা রয়েছে। বাহ, এত তাড়াতাড়ি মামুনি তোমার পড়াশোনা শেষ? তা তুমি কি কুরআনে হাফজাদা নাকি? জি আঙ্কেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, কেউ জিজ্ঞেস করলে বলতে তো পারবো যে আমাদের ফ্যামিলিতেও একজন কোরআনের হাফজিয়া রয়েছে। মুন্নার বাবা চেয়ার থেকে উঠে ওনার পকেট থেকে মানিব্যাগটা বের করে 5টা 1000 টাকার নোট বের করে সালমার হাতে দিয়ে, এটা রাখ মা, এটা হলো গিয়ে তুমি যে কোরআনে হাফেজে রয়েছো সেটার পুরস্কার। আমি শুনেছিলাম তোমার আপ্পুর কাছে তখন মনে ছিল না আমার আর তোমার কথা। আজকে এখানে বসে কথা বলার পর মনে হলো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আঙ্কেল সমস্যা নেই, টাকা লাগবে না, শুধু আপনার দোয়া করলেই চলবে। টাকাটা লাগবে না আমার আঙ্কেল, আপনি এটা রেখে দেন। মামনি, এটা যদি এখন তোমার নিজের বাবা দিত তাহলে কি তুমি ফিরিয়ে দিতে? অবশ্য না, আমি কিন্তু তোমার বাবার সমতুল্য। হয়তো বাবা নয়, কিন্তু তাই বলে তুমি আমার টাকা নেবে না, এটা তো কোনো কথা না। আর আমি তো এটা তোমাকে টাকা হিসেবে দিচ্ছি না, এটা হলো গিয়ে তোমার পুরস্কার। তুমি পড়াশোনা শেষ করেছো, সেই পুরস্কার এটা তোমার জন্য। কিন্তু আঙ্কেল। মুন্নার বাবা আর কোনো কিছু বলতে না দিয়ে ইশারায় বোঝালো আর কোনো কথা নয়। মুন্নার ভাই সালমাকে ইশারা করে বলল, সালমা নিয়ে নাও, বাবা যেহেতু দিচ্ছে নিয়ে নাও টাকাটা। আমাদের কাছে লজ্জা পেতে হয় শালি সাহেবা। দুলা ভাই, আমি টাকাটা দিয়ে কি করব? তাও আবার এতগুলো টাকা দিয়ে? টাকাগুলো বরং আপনি আপনার কাছে রেখে দিন, পরবর্তীতে যখন আমার কাজে লাগবে তখন আপনার কাছ থেকে নিয়ে নেব।
আরে শালি সাহেব, এটা হয় না, বুঝেছো? এটা তোমাকে বাবা উপহার দিয়ে গিয়েছে, গিফট দিয়ে গিয়েছে, তা তুমি ফিরিয়ে দিতে পারো না? আমি তো অনেকদিন ধরে তোমাদের বাসায় যাইনি, সেই জন্য আমিও জানতাম না যে তুমি কোরআনের হাফেজা হয়ে গিয়েছো। হয়তো তোমার বোন বলেছে, বাট আমি সেইভাবে খেয়াল করতে পারিনি। এখন তো আমাকেও তোমায় উপহার দিতে হবে, তা বলো কী চাই তোমার সেটা? আমার এখন কিছু চাই না দুলা ভাই। আমার যখন কিছু লাগবে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। হুম। সালমা কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো, অনেকক্ষণ বাবার পর তারপর বলল, ঠিক আছে দুলা ভাই, কালকে আমাকে পুরো ঢাকা শহরটা ঘুরে দেখাবেন, তাহলেই চলবে আমার। এইটা ঠিক আছে, তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখানো যাবে, বাট তোমাকে যেটা বলেছি সেটা বলো, কি উপহার লাগবে তা বলো। ভাইয়া, আমি আপনার কাছ থেকে উপহার হিসেবে এটা চেয়েছি। আপনি শুধু আমাকে কালকে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবেন, আর আমার আর কিচ্ছু লাগবে না। এটাই আমার উপহার চেয়েছি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন আপাতত তোমার এই কথাটাই মেনে নিচ্ছে। আসলে আমি তো ব্যস্ত থাকি, আমি তো অফিসে যাওয়া আসা করি, সেই জন্য আমার যাওয়া হবে না। তুমি মুন্নাকে নিয়ে চলে যাবে। আমার চেয়ে বেশি ভালো করে চেনে মুন্না। আমি মুন্নাকে আগে থেকেই বলে রাখবো, মুন্না যেন কালকে তোমাকে নিয়ে বের হয়। তুমি শুধু রেডি হয়ে মুন্নার সাথে বেরিয়ে পড়বে। আমিও বলতাম মুন্নাকে, সালমাকে যেন কালকে একটু বাইরে থেকে নিয়ে ঘুরিয়ে আসে। মেয়েটা তো বন্দি থাকতে পারি না বাসার ভিতরে। ওর নাকি আমাদের বাসায় আসতেই অস্বস্তি হয়। আমাদের বাড়ির সামনে এত বড় বাগান, খেলার মাঠ আছে, তাও ওর বন্দি লাগে। চারপাশ দিয়ে নাকি প্রাচীর তোলা, সেই জন্য বাইরের কোনো কিছু দেখতে পাই না ও। তাই তো প্রথমে প্রথমে আসতে আমাদের বাসায় রাজিই হয়নি। এখনও যাও একটু একটু আসে, কিন্তু থাকতেই চায় না বেশি দিন। এখন যেহেতু মুন্না আছে বাসায়, ও অফিসে যায় না, কোনো কাজ নেই, সেই জন্য ভাবছি মুন্নাকে বলবো মাঝে মধ্যে যেন সালমাকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসে। ও আচ্ছা, তাহলে আমাকে আর বলতে হবে কেন? তুমি মুন্নাকে বলে দিও কালকে যেন সালমাকে নিয়ে একটু বের হয় বাইরে। ওনার যদি কোনো কাজ থাকে তখন? ভাবি বললে তো অবশ্যই রাজি হবে, ওনার কাজ ফেলেও আমাকে নিয়ে যাবে। আরে শালি সাহেবা, আপনাকে এত চিন্তা করতে হবে না। আমার ভাইয়ের কোনো কাজ নেই, ও সারাদিন বাসায় পড়ে থাকে রুমের ভেতরে, সেই জন্য আপনি যদি ওর সাথে বাইরে যান তাহলে ওর নিজেরও লাভ, আপনারও লাভ। কেমন লাভ জানেন? কেমন লাভ? এই যে ও সারাদিন একা একা ঘরের মধ্যে পড়ে থাকে, কখনো বাইরে আসলে আসে, আবার খেয়ে ভেতরে চলে যায়, গিয়ে আবার দরজা লাগিয়ে শুয়ে থাকে। এইগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক না, অনেক সমস্যা হতে পারে এইসব কিছুর জন্য, এত শোয়ার জন্য। হ্যাঁ, তা ঠিক বলেছেন দুলা ভাই। তাহলে ঠিক আছে, কালকে ওনাকে নিয়ে বের হব। তারপর খাওয়া শেষ করে সবাই যার যার রুমে ফিরে যায়। মোনার রুমে এসে ল্যাপটপ নিয়ে কি যেন করতে থাকে। রাত 2টা পর্যন্ত পড়ে ল্যাপটপে কিসের কাজ করে তারপর ঘুমোতে যায়। সকালবেলা মোনাকে এসে ডেকে তুলে সালমা। বেশ কিছুক্ষণ সময় ডাকাডাকির পর মোনা সজাগ হয়। তখন তার রুমে অচেনা কোনো মেয়েকে আবিষ্কার করে সে বুঝতে পারে এটা তার মা আর ভাবি কেউই নয়। এই যে মুন্না ভাইয়া, উঠুন, অনেক সকাল হয়েছে, সকলে আপনার জন্য বসে আছে ব্রেকফাস্ট করবে বলে। ও তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওখানে গিয়ে সকলকে বলবে খেতে বসতে, বলবে আমি ফ্রেশ হয়ে আসতেছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ওনাদেরকে গিয়ে বলতেছি। সালমা এটা বলে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। মোনা সোজা ওয়াশরুমে ঢুকে যায়। মোনা ওয়াশরুমে ঢোকার পরপরই সালমা তাড়াতাড়ি করে মোনার পুরো বেড গুছিয়ে দেয়। তাড়াতাড়ি করে মোনার পুরো বেড গুছিয়ে দিয়ে এসে সোজা নিচে নেমে আসে। মোনা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখতে পায় তার বেড পুরোপুরি পরিষ্কার করা। তার শরীরে জড়ানো কাঁথাটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে এক পাশে। মোনা বুঝতে পারে এই কাজটা সালমা নিজেই করেছে, সেই জন্যই মোনার ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। মোনা আর কোনো কিছু না ভেবে শুধু নিচে নেমে আসে। মোনা বসার পর মোনার প্লেটের মধ্যে সালমা পরোটা দেয় এবং ডিম দেয়। তখনও মোনা কোনো কিছু বলে না। খাবার খাওয়ার মাঝখান দিয়ে মোনার ভাই বলে উঠল, মুন্না আজকে ফ্রি আছিস তো নাকি? জি ভাই, আমি তো ফ্রি আছি। আমার আর কাজ কি? সারাদিন শুয়ে থাকা রুমের ভিতরে, এটাই তো। শোন মুন্না, সালমা তো কালকে মাত্র এসেছে এখানে। ওদের তো গ্রামের পরিবেশে থেকে বড় হয়েছে, ওরা শহরের পরিবেশের সাথে এতটা মানিয়ে নিতে পারে না।
ওরে এখানে দম বন্ধ বন্ধ লাগতেছে, খেয়ে দে, ওকে নিয়ে একটু ঘুরে আয়। ও চাচ্ছিল পুরো ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখতে। আমি বলেছি তোর কথা, তুই ওকে নিয়ে ঘুরতে যাবি এবং তাও আজকেই যাবে। কি যেতে পারবি তো নাকি ভাই? কখন যেতে হবে আর কে কে যাবে সময় মতো রেডি হয়ে থাকতে বলো। সালমা শুধু একাই যাবে, আর কেউ না। বাড়ি থেকে বের হওয়ার সময় গাড়ি নিয়ে বের হবে। বাইরে গাড়ি ছাড়া যাওয়ার দরকার নেই, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর গাড়ি কিন্তু সাবধানে চালাবে। দরকার হলে ড্রাইভার নিয়ে যাও, তারপরেও রিস্ক নেওয়ার দরকার নেই। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোওনি, চোখ ফুলে আছে, লাল হয়ে আছে অনেকটা। এখন গিয়ে খেয়ে দে, একটু ঘুমিয়ে নাও, লাঞ্চ করে তারপরে বেরিও। আসলে বাবা ঘুম আসছিল না রাতের বেলা, সেজন্য একটু ফোন টেপছিলাম আর কি, তাই চোখ দুটো ফুলে আসছে হয়তো। তুই এমনিতেই সারা রাত ফোন টিপিস, আমি মাঝে মাঝে তোকে অনলাইনে দেখি রাতে অনেক রাত পর্যন্ত। এত রাত পর্যন্ত তুই অনলাইনে কি করিস? হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়বি, তা না করে তুই কি রাত জাগিস? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর হবে না। তাহলে আমি লাঞ্চ করে সূর্যের রোদের তেজ কমার পর না হয় সালমাকে নিয়ে বের হবো। তুমি ওনাকে বলে যেও ও রেডি হয়ে থাকতে। এক মিনিট, তুই কি সালমাকে আপনি আপনি বলে সম্বোধন করিস? সালমা কিন্তু তোর কয়েক বছরের ছোট, প্রায় 7 বছরের ছোট হবে। তুই ওকে তুমি বলে ডাকবি। তোর থেকে বয়সে ছোট সেই মেয়েকে আপনি আপনি বলে সম্বোধন করতেছিস, তোর ইগোতে লাগে না? ইগোতে লাগবে কেন? আমি ওকে ছোট সময় থেকে শিখিয়ে এসেছি মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। তোকে তো আর পারিনি সেইভাবে গড়ে তুলতে। বেয়াদব হয়ে আছিস একটা। ছোট সময় তো কথাই শুনতিস না, এখন আসছে আবার ইগো গোলাতে। চুপচাপ খেয়ে তারপর অফিসে যা। হ্যাঁ, আমরা বাড়িতে থাকলে তো তোমরা শান্তিতে থাকতে পারো না। যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও তখন গিয়ে তোমাদের শান্তি হয়। কি বলিস বাবা? হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ তুমি। আমি তোমার কথার সাথে একমত। মা আমাকে একদম দেখতে পারে না, মা মুন্নাকেই বেশি আদর করে, আমাকে আদর করে না। আমি এটার জন্য রাস্তায় আন্দোলনে নামবো, সরকারের কাছে গিয়ে মামলা করব তোমার নামে। তুমি আমাকে কম আদর করো, মুন্নাকে বেশি আদর করো। তোকে কিন্তু এখন পিটাবো। খাবার মাঝে বসে এত কথা বলতে হয় না, সেটা জানিস না? চুপচাপ খেয়ে উঠে তারপর ছাগলের মতো মেমে কর। কিরে মুন্না, তোর খাওয়া শেষ এত তাড়াতাড়ি? একটা পরোটার তো শেষ হয়ে গিয়েছে। আম্মা, আমার এখন খেতে পাইনি, তাও তোমরা জোর করে এনেছ আমাকে। সালমা গিয়ে বললো সকালে নাকি না খেয়ে বসে আছে, শুধু তোমাদের জন্য আমাকে নিচে আসতে হয়েছে, নয়তো আমি এখন ঘুম থেকে উঠতাম না। আচ্ছা সমস্যা নেই, আমি এখন যাচ্ছি, একেবারে দুপুরে ঘুম থেকে উঠবো। আমি এখন গেলাম। অফিসে কেন বাবা, কোনো দরকার? কোনো দরকার হবে না। কেন, তোর নিজের অফিস যেখানে কি কি যেতে পারবি না, ওইদিকে গেলে অবশ্য দেখা করে আসবি। যেদিন আমি ব্যস্ত হব ওই অফিসে জয়েন করব, সেই দিনই অফিসে গিয়ে বসবো। আর নয়তো এখন যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাকে নিতে পারো, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। তাহলে চল কাল থেকে আমাদের সাথে অফিসে রেগুলারলি চলবি আমাদের সাথে, বাইরে কোনো চাকরি করার দরকার নেই। এই যে আমি একটু আগে তোমাদেরকে কি বললাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। সেই সমস্যা সলভ করতে আমি অবশ্যই অফিসে যাব, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর যখন আমি মনে করব যে আমার দরকার আছে তোমাদের কাছে, তখন আমি অবশ্যই নিজেকে তোমাদের কোম্পানিতে বিলিয়ে দেব। হ্যাঁ হয়েছে বাবা, অনেক হয়েছে। এখন আপনি আসতে পারেন, গিয়ে ঘুমোন। আপনার এসব কথাবার্তা আমার এখন ভালো লাগতেছে না। মোনা আর কোনো কিছু না বলে সোজা উপরে চলে যায়। এতক্ষণ সবার মধ্যে বসে থেকে সবাই কথাবার্তাগুলো শুনেছিল। তারপর একে একে খাওয়া শেষ করে মুন্নার বাবা এবং ভাই চলে যায় অফিসে। মুন্নার ভাবি চলে যায় নিজের রুমে, মুন্নার মা চলে যায় তার রুমে। মুন্নার ভাবি এবং ভাবির মা তারা দুজনে একসাথে দাঁড়িয়ে কথা বলে। এই সুযোগে সালমা মুন্নার রুমের সামনে আসে। বেশ কিছুক্ষণ সময় দরজাতে দাঁড়িয়ে থেকে টোকা দেয়। বাইরে খেয়ে আসেন, ভিতরে আসেন। আমার রুমে ঢুকতে গেলে আপনাদের ঠোকা দেওয়ার দরকার কি? সালমা ভেতরে ঢোকার পর যখনই মুন্না সালমাকে দেখে তখন একটু অবাক হয়। তারপর নিজেকে সামলে নিয়ে আবার সালমাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করো? মাত্র না খাওয়া শেষ হয়েছে তোমাদের? এখন বাইরে যাচ্ছি না, বাইরে যাব দুপুরবেলা লাঞ্চ করে, সূর্যের তেজ যখন কমবে তখন বাইরে যাব ঘুরতে। এখন তুমি তোমার রুমে যাও, গিয়ে রেস্ট করে নাও। আমি তো সেটার জন্য আসিনি। আচ্ছা,
আপনাকে একটা প্রশ্ন করি, যদি অনুমতি দেন তাহলে করব। অনুমতি দেওয়ার কি আছে, বলে ফেলো। আমাকে প্রশ্ন করতে হলে কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, যা মনে হবে তাই বলে ফেললেই সরাসরি আমাকে বলে। আচ্ছা, আপনি অফিসে বসতে চাচ্ছেন না কেন? পরিবারের সকলে এত করে বলতেছে আপনাকে, তারপরও আপনি রাজি হচ্ছেন না কেন অফিসে যাওয়ার জন্য? দেখো সালমা, আমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করতেছি। বাবা যেমন নিজের একটা কোম্পানি করেছে, আমিও চাচ্ছি নিজের পায়ে দাঁড়াতে। চেষ্টা করতেছি আমি আমার মতো করি, বাকিটা আল্লাহ ভরসা। দেখা যাক সামনে কি হয়। আশা করি আল্লাহ খালি হাতে ফেরাবেন না। ও আচ্ছা, তাহলে আপনি আপনার বাবার অফিসে চাকরি করবেন না। দোয়া করি আপনার মনের ইচ্ছা যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই পূরণ করে দেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার রুমে যাও, আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর তোমাকে নিয়ে বিকেলে বের হব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো সময় করে তারপর বের হয়ে আমাকে নিয়ে। ঠিক আছে। সালমার কোনো কিছু বলে না, ও ওর নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে। যখন জোহরের আজান দেয় তখন তেলাওয়াত করা বন্ধ করে, উঠে গিয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে নিচে এসে দেখে তার বোন খাবার টেবিলে খাবার দিচ্ছে। আপু দে আমায়, আমি একটু সাহায্য করি তোকে। সমস্যা নেই, আমি বলতে পারবো, তোকে কষ্ট করতে হবে না। তুই বরং গিয়ে মুন্নাকে ডেকে তুল ঘুম থেকে। আর একটু ঘুমিয়ে নিক। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করবে? একটু পর ঘুম থেকে তুলে দিব নে। মুন্না যেভাবে ঘুমায়, মুন্না ঘুমায় আর দুনিয়ার কোনো কথা মনেই থাকে না ওর। সেই জন্যই বলতেছি, এখন গিয়ে ওকে ডেকে তুল। এখন গিয়ে ডেকে তুললে গিয়ে দেখ কতটুকু সময় দেয় ঘুম থেকে উঠতে। আচ্ছা ঠিক আছে, তরকারি বাটিগুলো ওইখানে রেখে যাচ্ছি, তোমার দেবরকে তুলে দিতে ঘুম থেকে। সালমা সবগুলো তরকারির বাটি টেবিলে রেখে তারপর মুন্নার রুমে যায়। মুন্নার রুমে যাওয়ার আগে নক না করে ঢুকে পড়ে। মুন্নার রুমে গিয়ে দেখে মুন্না সোফার মধ্যে বসে ল্যাপটপে কি যেন করছে। মুন্নাকে এভাবে বসে থাকতে দেখে সালমা জিজ্ঞেস করলো, এ কি, আপনি ঘুমাননি? আপনাকে না আঙ্কেল ঘুমাতে বলেছে? আপনি এভাবে সজাগ হয়ে আছেন কেন? আর ল্যাপটপে কি করতেছেন? ঘুম দরকার ছিল না, সেই জন্য ল্যাপটপটা নিয়ে একটু টিপি করতেছিলাম, আর কিছু না। তুমি কিছু বলতে এসেছো এখানে? নিচে আপুরা ভাবতেছে যে আপনি ঘুমাচ্ছেন, সেজন্য আমাকে নিচ থেকে আপু ডেকে বলল আপনাকে ঘুম থেকে তুলে দিতে। আপনি নাকি ঘুমালে দুনিয়ার আর কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, বাবির কথা অনেকটাই এমনই। আমি ঘুমালে সত্যি আমার আর কোনো কিছু খবর থাকে না। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে নামতেছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাকে প্রশ্ন করতে হলে জিজ্ঞেস করতে হবে না, মনে যা প্রশ্ন আসে সব বলে ফেলবে। যদি আমার আনসার দেওয়ার মতো হয় তাহলে আমি অবশ্যই আনসার দেব তোমার প্রশ্নের। আর আমার কাছে যদি আনসার না থাকে তাহলে আর আমি দিতে পারবো না, সেটার জন্য আগে সরি। আপনি কি নামাজ পড়েন না? হঠাৎ এই কথা মনে হলো কেন তোমার? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, বলো তো শুনে। কারণ থাকবে কেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, সেটার উত্তর দেন। এখানে আসার পর থেকে আপনাকে এক ওয়াক্ত সালাত আদায় করতে দেখিনি, সেজন্য আপনাকে প্রশ্নটা করা। ও আচ্ছা, আসলে সব সময় পড়া হয় না, মাঝে মধ্যে পড়া হয়, এই আর কি, একটু একটু, রেগুলার হয় না। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনার মনের আশা আল্লাহ কিভাবে পূরণ করবেন? আপনাকে সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে, তারপরেই তো আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। আপনি যদি নামাজ না পড়েন, ইবাদত না করেন, আল্লাহর বন্দেগী না করেন, তাহলে তো আপনাকে আল্লাহ কোনোভাবে সাহায্য করবে না। ওকে ঠিক আছে, কাল থেকে অবশ্যই সালাত আদায় করার চেষ্টা করব। কাল থেকে কেন, আজ থেকে করলে সমস্যা কি? আপনি গোসল শেষ করে নামাজ পড়ে তারপর খেতে আসবেন। কথাটা যেন মাথায় থাকে। আমি নিচে অপেক্ষা করতেছি, আপনি নামাজ পড়ে তারপর নিচে আসবেন। ও সরি, এদিকে আশেপাশে মসজিদ আছে? হ্যাঁ আছে, এইখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই মসজিদ পড়ে সামনে, আমাদের এলাকাতে মসজিদ। কেন হঠাৎ মসজিদের কথা জিজ্ঞেস করলে কেন? আপনি গোসল করে পাঞ্জাবি পরে সোজা মসজিদে যাবেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে তারপর বাড়িতে আসবেন এবং আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন, বুঝেছেন? ওকে ঠিক আছে, চেষ্টা করব আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার। দেখা যাক আল্লাহ তাআলা আমাকে কতটা কবুল করেন। চেষ্টা না, আপনাকে নামাজ পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে, আল্লাহ সমস্ত ইবাদত আপনাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি গোসল করতে যান, আমি নিচে যাচ্ছি, অপেক্ষা করতেছে আপনার জন্য। তাড়াতাড়ি গোসল সেরে নিচে আসবেন।
এটা বলে সালমা সেখানে দাঁড়ায় না, মুন্নার কোলের ওপর থেকে ল্যাপটপটা বিছানার মধ্যে রেখে অফ করে। সালমা যাওয়ার সময় তার দিকে তাকিয়েছিল, তারপর মুন্না মনে মনে ভাবতে লাগলো। এই পুস্কি মেয়েটা আমাকে এভাবে কথা শুনে গেল, আর যা বললো ভালোর জন্য বললো। সত্যি তো আমার আল্লাহর ইবাদত করা দরকার, অনেক হয়েছে আর না। এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। কি সুন্দর করে এই মেয়েটা এতটা জোর খাটিয়ে আমার উপর কথা বলে চলে গেল। কেন আমি তার বিয়ে করা হাজব্যান্ড হই? বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুন্না শাওয়ার নিয়ে পাঞ্জাবি পাজামা পরে নিচে আসে। মুন্না নিচে আসার পর মুন্নার মা মুন্নাকে দেখে বলল, কোথায় যাচ্ছিস বাবা? তুই পাঞ্জাবি পায়জামা পরে দুপুরবেলা? কোনো ফাংশন আছে? আজকে কারোর বাড়িতে অনুষ্ঠান রয়েছে? না মা, নামাজে যাচ্ছি আজকে। নামাজ পড়ে এসে তারপর খাবো। তোমরা সব কিছু সাজিয়ে রাখো টেবিলে, আমি যাচ্ছি মসজিদে। মুন্নার মা অনেকটা অবাক হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় তবদা খেয়ে মুন্নার দিকে তাকিয়ে থাকে। মুন্না যখন বাসা থেকে বের হয়ে যায়, তখন মুন্নার মা গিয়ে মুন্নার ভাবিকে রান্নাঘরে বলল, বৌমা শুনছো, মুন্না আজকে নামাজে গিয়েছে। ও কখনো শুক্রবার ছাড়া নামাজে যেত না, কিন্তু আজকে হঠাৎ জোহরের নামাজে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলাম না। তুমি কি ওকে কিছু বলেছো নামাজে যাওয়ার কথা? যাক, ছেলেটা আস্তে আস্তে বুদ্ধি জ্ঞান হচ্ছে। ছেলেটা আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট হচ্ছে আস্তে আস্তে। মা, আমি তো ওকে কিছু বলিনি। আরে ওর ঘরে তো আমি যাইনি, ওর ঘরে সালমাকে পাঠিয়েছিলাম ওকে ঘুম থেকে ডেকে তুলতে। কি রে সালমা, তুই কিছু বলিসনি ওকে? ও তো আগে কখনো এইভাবে নামাজে যেতই না, আজকে হঠাৎ নামাজে গিয়েছে যে। আল্লাহর কাছে শুক্রিয়া যে মুন্না আজ থেকে নামাজে যাচ্ছে। ওনাকে নামাজে যাওয়ার কথা বলে এসেছিলাম, সেজন্য হয়তো নামাজে যাচ্ছে। উনি নাকি রেগুলার নামাজ পড়েন না, সেজন্য বললাম আজ থেকে নামাজ পড়তে হবে। আমি ভাবিনি আমার কথা শুনবে। যাক, ভালোই হলো, তাহলে উনি নামাজে যাচ্ছে। সালমামা, তোমাকে কি বলে ধন্যবাদ দিব? এতদিন ওকে আমরা কোনোভাবে নামাজে পাঠাতে পারতেছিলাম না রেগুলারলি। মুন্না তো শুক্রবার ছাড়া নামাজে যেত না তেমন একটা। ওর বাবা যদি মাঝে মধ্যে মাগরিবের নামাজে কিংবা এটার নামাজে নিয়ে যেত তাহলে মাঝে মধ্যে যেত, কিন্তু আজকে কাউকে কিছু না বলে সে সোজা রেডি হয়ে একেবারে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে ঘর থেকে তোমার কথায়। আন্টি, এখানে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আমার যেটা কর্তব্য ছিল আমি সেটা করতে পারবো, সেটা আমি করার চেষ্টা করেছি। শুধু উনি নামাজ পড়ুক সেটা আমিও চাই। তুই তো একেবারে কাজের কাজ করেছিস রে সালমা। মুন্নাকে এতদিন কেউ জোর করে তেমন একটা নামাজে নিতেই পারেনি, আজকে একমাত্র তোর একটা কথাই নামাজে চলে যাচ্ছে মুন্না। বাহ, অসাধারণ। আপা, এখন চুপ করো তোমরা। আমার আর এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি শুধু ওনাকে বলেছি নামাজে যাওয়ার কথা, উনি নামাজে গিয়েছেন, এতে এত কথা বলার কি আছে? তোমাদের তো খুশি হওয়ার উচিত, উনি নামাজে যাচ্ছে, আল্লাহর ইবাদত করতেছে। হ্যাঁ, আমরা তো খুশি সকলে, সেই জন্যই তো তোকে সকলে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা উপকার করার জন্য। সালমা আর কোনো কিছু বলে না। বেশ কিছুক্ষণ সময় পর মুন্না যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসে, তখন মুন্নার মা মুন্নাকে টেবিলে বসে খাবার দিয়ে বলল, তোর বাবার ভাই এসেছে, রুমের মধ্যে ফ্রেশ হচ্ছে। ওদের জন্য ওয়েট করবি নাকি বসে পড়বি? আচ্ছা বাবা, আর ভাইয়া ফ্রেশ হয়ে আসুক, আপনাদের সাথে একেবারে খেতে বসবো। আজকে কি রান্না করেছো মা? আজকে গরুর মাংস রান্না করেছে সালমা। খেয়ে দেখ তো কেমন হয়েছে। তুই নাকি ওর কথা শুনে নামাজে গিয়েছিস, সেজন্য তোর জন্য তোর পছন্দের গরুর মাংস রান্না করেছে নিজের হাতে সালমা। ও আচ্ছা, ওদেরকেও ডাকো, একসাথে বসে খেয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় পর মোনার ভাই এবং বাবা তারা দুজনেই তাদের রুম থেকে বেরিয়ে নিচে আসে। মোনার বাবা নিচের টেবিলে বসতে বসতে মোনাকে উদ্দেশ্য করে বলল, শুনলাম আজ নাকি তুই নামাজে গিয়েছিস। হ্যাঁ গিয়েছিলাম, কি হয়েছে? আমরা তো তোকে জোর করেও মসজিদে নিতে পারি না, তা আজকে এমন কি হলো যার জন্য তুই নিজে থেকে মসজিদে গিয়েছিস নামাজ পড়তে? সত্যি করে বল তো, কে বলেছে নামাজ পড়ার কথা? কোনো মেয়েটির চক্করে পড়ছিস নাকি? গার্লফ্রেন্ড প্যারা দিতেই নামাজ পড়তে নাকি? বাবা তুমি ঠিক বলেছ, আমিও শিওর ও কোনো মেয়ের চক্করে পড়েছে। তা নয়তো আমরা যাকে ডেকে মসজিদে নিতে পারি না, সে কি করে নিচে নিচে রেডি হয়ে একা একা মসজিদে যায়? এই চুপ কর, সব সময় এত বেশি কথা বলিস কেন? মুখ বন্ধ রাখ। তুই বাবার মতো বাচাল হয়েছিস তাই না?
পুরো ঘটনা জানিস তুই? কি হয়েছে না হয়েছে শুধু কথা বলেই যাচ্ছিস ওর ব্যাপারে। তুমি ওকে বকতেছো, এর মধ্যে আবার আমাকে টানলে কেন বউ? আমি কি বাচাল? আমাকে দেখে তোমার বাচাল মনে হয়? আচ্ছা ঠিক আছে, পুরো ঘটনা খুলে বলো, না হলে বুঝবো কি করে কি হয়েছে না হয়েছে। একটু একটু করে যা করেছে সব কিছু খুলে আমাদেরকে বলো, নয়তো আমরা জানতেই পারবো না। আগে তোমাদের ঘটনা শুনবো, তারপর খাওয়া দাওয়া। এখন খাওয়া দাওয়ার বৌমা, তুমি বলো তো কি হয়েছে? আমি এদের সাথে কথা বলতে চাচ্ছি না। আমি বলা শুরু করলে প্রশ্ন করতে করতে মাথা খেয়ে ফেলবে দুই বাপ ছেলে। যা কিছু হয়েছে তুমি বলো। মোনার ভাই এবং বাবা মোনার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। মোনার মা এতে পাত্তা দেয় না। এক পর্যায়ে মোনার ভাবি বলা শুরু করে। সালমা গিয়ে ওইখানে যা যা বলেছিল সব এসে ভাবির কাছে বলে। তখন ভাবি সবকিছু ওদেরকে শোনায়। বা মামনি, তুমি তো বেশ কাজের একটা কাজ করেছো। তুমি জানো ওকে সারাদিন বলেও নামাজে দিতে পারতাম না, আর আজকে তোমার এক কথায় নামাজে চলে গিয়েছে। খুবই ভালো বিষয়। তুমি এখন থেকে ওকে সোজা করে দিয়ে যাবে। সালমা, তুমি অসাধ্য সাধন করলে কিভাবে? ওকে যদি মাগরিবের নামাজে নিয়ে যেতাম, 101 বার ওর কানের কাছে এসে গলা ফাটিয়ে তারপর ওকে নিয়ে যেতে হতো নামাজে। আর আজকে তোমার মাত্র কয়েকবার কথা বলার কারণেই ও নামাজে গেছে। বাহ, চেঞ্জ আসছে ওর মধ্যে, আমি যা দেখতে পাচ্ছি। দেখো আর একটু বুঝিয়ে অফিসে বসাতে পারো কি না। ভাইয়া, আমি এটা বলতে পারবো না, কারণ উনি ওনার নিজের পায়ে দাঁড়াতে চান। আমি গিয়ে ওনার লাইফে ওনার কেরিয়ারের আমি বাধা দিব না। উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুক, আমি এইটাই চাই আপাতত। উনি বলেছেন উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। তারপরও আল্লাহ এমন না করুক, যদি না হয় তারপর না হয় আপনাদের কোম্পানিতে জয়েন করবে ওনার ইচ্ছে মতো। হ্যাঁ ঠিক বলেছ একদম সালমা। মুন্না এখন ওর মতো করে চেষ্টা করতে থাকুক। এক সময় না এক সময় কোনো না কোনো কিছু হয়ে যাবে। সব কিছুতে সময়ের দরকার, এখানেও সময় লাগতেছে। এখন হাতে কিছু করার নেই। আমারও চাই মুন্না তাড়াতাড়ি কোনো কিছু একটা করুক। আশেপাশের মানুষ এই যে মুন্নাকে দেখলে কথা শোনায়, এগুলো আমাদের ভালো লাগে। সকলে বলেন লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, এখন দেশে এসে কি করতেছে না, আবার ব্যবসাতেও বসছে না, আবার কোনো চাকরি বাকরিও করতেছে না, এসব বলে বেড়ায় মানুষেরা। আর মুন্না আমাদেরকে কোনো কিচ্ছু বলে না, বলে না দেখি বাইরে কি হয় সেটা আমাদের না জানা থাকে না। বাইরে কোনো মানুষটা মুন্নাকে অপমান করলো, কোন মানুষটা মুন্নার সাথে ভালো ব্যবহার করলো, কোন মানুষটা অন্যায়ের সাথে খারাপ ব্যবহার করলো, সব কিছুই আমাদের কানে আসে, কিন্তু আমরা চুপ করে থাকি। ভাবি এখন এসব বাদ দেন তো। সকালে খাবে, সবাইকে খাবার দিয়ে আপনিও বসে পড়ুন। হ্যাঁ, সবাই বসে পড়ো খেতে। এমন না, তুই গরুর মাংসটা নে, সালমা তোর জন্য রান্না করেছে। আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে তোর পছন্দের খাবার কি। তারপর আমি বলে দিলাম তোর পছন্দের খাবার গরুর মাংস। ব্যাস হয়ে গেছে। তুই নাকি ওর কথা শুনেছিস, সেজন্য ও তোকে রান্না করে খাওয়াবে। সেই জেদ নিয়ে গিয়েই রান্না বসিয়েছে। এখন খেয়ে বল কেমন হয়েছে। মেয়েটা অনেক কষ্ট করে এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করেছে, চুলার পাশে দাঁড়িয়ে। আমি বলেছি প্রেসার কুকারে বসিয়ে দিতে, কিন্তু ও তা করেনি। মোনাকে মোনার মা এসব কথাবার্তা বলে। তারপর মোনার প্লেটের মধ্যে কয়েক টুকরা গরুর মাংস দেয়। মোনার সাথে বাবা এবং ভাইকেও দেয়। ওদের পুরুষদেরকে খাবার দিয়ে তারা মেয়েরাও বসে পড়ে। তিন্নিকে খাইয়ে দিচ্ছে মোনার ভাবি, আর সালমার মা নিজের মতো করে নিয়ে খাচ্ছে, কাউকে কোনো কিছু বলতেছে না। সকালবেলা ওনার মেয়ের কথাটা ওনার কাছে ভালো লাগেনি। এক সময় খাওয়া দাওয়া শেষ হওয়ার পক্ষে সকলে। সেই সময় মুন্না খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে সালমাকে উদ্দেশ্য করে বলল, আস্তে আস্তে ধীরে সুস্থে খাবার খেয়ে তারপর রেডি হয়ে আমার রুমে এসো। আমাকে ডাক দিও, আমি রেডি হয়ে আছি, তোমাকে নিয়ে বের হতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার শেষ করে রেডি হয়ে আসতেছি আপনার রুমে। মোনা আর সেখানে কোনো কিছু না বলে না দাঁড়িয়ে সোজা উপরে উঠে চলে যায় তার রুমে। মোনা উপরে চলে যাওয়ার পর তার রুমে চলে যাওয়ার পর টেবিলে আবার তাদের নিয়ে কথা ওঠে। মুন্না কিন্তু সালমার কথা শুনেছে বাবা, তাও আবার এক কথায় মসজিদ অবধি চলে গিয়েছে। সালমাকে দিয়ে চেষ্টা করে দেখতে পারি ওকে ব্যবসাতে বসানো যায় কিনা। তার দরকার নেই, মুন্না যেহেতু বলেছে ও চেষ্টা করবে, তখন ওকে চেষ্টা করতে দে। অথচ ওকে ডিস্টার্ব করে প্যারা দিয়ে ওকে জ্বালাতন করা ঠিক হবে না আমাদের।
ওর সময় হলে ও নিজেই আমাদের অফিসে চলে আসবে। এই কয়েকটা দিন ওকে ওর মতো চেষ্টা করতে দে। বাবা মুন্নাকে যেদিন অফিসে বসান কিংবা ও চাকরি পায়, কিন্তু তার আগে ওর বিয়ের ব্যবস্থা করেন। ওকে বিয়ে দিন। আসলে বাড়িতে আর একা একা থাকতে ভালোই লাগে না। কেন জানি বাড়িতে একটা নতুন মেহমান আসলে বাড়িটা বড় বড় লাগবে। আমাদের কাছে সকলের কাছে আনন্দের মনে হবে। আপনি কি বলবেন মা? মুন্নার মা কিছু বলতে যাবে তার আগেই সালমার মা বলে উঠল, এসব কি বলতেছিস তুই? মুন্নাকে এখন বিয়ে করাবে মানে? ওকে বিয়ে করানোর পর ও খাবে কি? ওর বউ কি খাবে? অযথা শুধু শুধু সংসারের মধ্যে আর একটা বাড়তি ঝামেলা বাড়াতে চাচ্ছিস কেন তোরা? তারপর আবার যদি বাচ্চা কাচ্চা এক একটা হয়ে যায় তখন সেটার দায়ভারও তো তোর জামাইকে নিতে হবে, তাই না? আসলে আপা, আপনি কথাটা একটু ভুল বললেন। মুন্নাকে না খেয়ে থাকতে হবে না, কিংবা ওর বউকে কি খাওয়াবে সে চিন্তা মুন্নাকে না করলেও চলবে। আশা করি আমার যে জায়গা আছে সে জায়গা দিয়ে মুন্নার মতো 10 মুন্নাকে খাওয়ালেও সারা জীবন কম পড়বে না আমার। আমি এত টাকা পয়সা কার জন্য কামাচ্ছি? মুন্নার জন্য? বা ওর জন্য, ওদের জন্যই তো নাকি? হ্যাঁ, মুন্নার বিষয়টা নিয়ে আমিও ভেবেছি। মুন্নাকে বিয়ে শাদি একটা করানো দরকার। ওর বয়স হয়েছে যথেষ্ট। তাহলে মুন্নার জন্য মেয়ে দেখা শুরু করা যাক। তোমার পছন্দের কোনো মেয়েটে আছে নাকি মুন্নার জন্য? থাকলে বলতে পারো, আর নয়তো মুন্নাকে আমি আমার নিজের পছন্দে বিয়ে করাবো। আমার আর কিসের পছন্দ থাকবে? তুমি যা বলো তাই হবে। শুধু একটা ভালো মেয়ে দেখে ওর লাইফে আনতে হবে। যা করে বুঝে শুনে করবে। কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয় মুন্নার জীবন। একটি ঘটনা সারা জীবনের কান্না, কথাটা মাথায় রাখবে। তুমি যদি মানুষ চিনতে অসুবিধা করো তাহলে সারা জীবন নষ্ট করতে হবে মুন্নাকে। আমি চাই না সেই কষ্টটা মুন্না করুক। বাবা, আমাদের কোম্পানিতে ম্যানেজার অবস্থায় যিনি আছেন তার একটা মেয়ে আছে, সম্ভবত নাম রিফা। মেয়েটার পড়াশোনা শেষ হয়েছে এই বছর। ভালো পাত্র খুঁজতেছে ওই মেয়েটার জন্য। ওনার সাথে কথা বলে দেখবে নাকি কি বলে উনি। আমাকে না বলে আমাকে যা যা বলেছ সবগুলো তোর মাকে গিয়ে বল। তারপর দেখা যাবে কি করে না করে। তোর মায়ের পছন্দ মতো কয়েকটা বউ দেখতে থাক, তারপর না হয় আমরা আমাদের পছন্দ দেখাবো। মুন্নার কাছে আগে জানতে হবে ওর কেমন মেয়ে পছন্দ। তারপর মুন্নার পছন্দ অনুযায়ী মেয়ে খুঁজে বের করবো আমরা সকলে। আমি একা কেন খুঁজবো? তোমার ছেলেও, তার ভাই, তোমারও দেবর, সকলে মিলে একসাথে খুঁজবো। ওকে মা, ঠিক আছে। তাহলে আমি কি মুন্নার সাথে কথা বলে জিজ্ঞেস করব ওর কেমন মেয়ে পছন্দ? তুমি পরে এক সময় করে ওকে জিজ্ঞেস করে নিও। এখন আপাতত কোনো কিছু বলতে চেও না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি আর এখন কিছুই বলবো না মুন্নাকে। এইখানে দাঁড়িয়ে থেকে পাশেই সব কিছু শুনেছে সালমা। ওপরে গিয়ে ও রুমে ড্রেস চেঞ্জ করে ভালো করে হিসাব বেঁধে তারপর মুন্নার রুমে যায়। মুন্নার রুমে যাওয়ার আগে নক করে। আসো, ভিতরে আসো। ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি কি করে বুঝলেন যে আমি এটা? আপনি কি আন্দাজে ঢিল ছুঁড়েছেন, তাই না? হুম হুম। কিছুটা এরকম। আচ্ছা, এসব কথা এখন বাদ দেন। আপনি রেডি হয়েছেন তো? একেবারে সব কিছু কমপ্লিট? হ্যাঁ, সব কিছু কমপ্লিট আছে আমার। আর কোনো কিছু লাগবে না, আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিচে গিয়ে বসুন, আমি আসতেছি। মুন্না চলে যাওয়ার পর সালমা সেখান থেকে যায় না যতক্ষণ পর্যন্ত না মুন্না ওয়াশরুম থেকে বের হচ্ছিল। ততক্ষণ পর্যন্ত ওই রুমে অবস্থানরত ছিল সালমা। মুন্না ফ্রেশ হয়ে এসে সালমাকে মুন্নার রুমে দেখে তারপর সালমাকে জিজ্ঞেস করলো, তোমাকে না বলেছিলাম নিচে যেতে? তুমি নিচে যাওনি কেন এখনো? তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। না না, ঠিক আছে, এখন চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমার। আজকে পুরো ঢাকা শহরটা কিভাবে এইটুকু সময়ের মধ্যে ঘুরে দেখবো আপনি বলুন। নিচে চলো এখন, তারপর ওইখানে গিয়ে দেখতে পাবো। মুন্না কোনো কিছু না বলে সোজা একটা ব্যাগ নিয়ে তারপর চলে আসে নিচে। মুন্না নিচে আসার কিছুক্ষণ পর উপর থেকে নেমে আসে সালমা। ওদের দুজনকে নিচে দেখে মুন্নার বাবা জিজ্ঞেস করলো, তোমরা দুজন এতক্ষণে বের হচ্ছ? তোমাদের আরও অনেক আগেই বের হওয়ার দরকার ছিল, কারণ একটু পরেই অফিস ছুটি হবে। ঢাকা শহর পুরোটা জ্যাম থাকবে।
আজকে তো দেখলে বাইরে কত রোদ, এত রোদের মধ্যে গিয়ে ঘোরা সম্ভব হতো না, সেজন্য বিকেলে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সমস্যা নেই, আজকে যদি না হয় আবার কোনো দিন নিয়ে যাব, কিন্তু এখন গেলে শান্তিতে ঘুরতে পারবে, গরম লাগবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, দরকার হয় ড্রাইভার নিয়ে যা, তোর যদি টায়ার্ড লাগে। সমস্যা নেই মা, ড্রাইভার লাগবে না, আমি ড্রাইভ করতে পারবো, এত চিন্তা করতে হবে না তোমাদেরকে, আমি সাবধানে গাড়ি চালাবো। সালমা, তোমার হয়েছে? বের হবো এখন? জি, আমার হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা এখন আসছি। ঠিক আছে, সাবধানে যাবে। টাকা আছে তোর কাছে? না থাকলে আমার কাছ থেকে নিয়ে যা। সমস্যা নেই ভাইয়া, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, এই টাকা দিয়ে ঘুরে আসা যাবে, সমস্যা হবে না। আমার লাগলে পরে না হয় নিয়ে নেব তোমার কাছ থেকে। বাবা মুন্না, তোমরা সাবধানে যেও, দেখে শুনে গাড়ি চালিও। শুনলাম ঢাকা শহরে তো অনেক গাড়ি ঘোড়া চলে। সমস্যা নেই আন্টি, আপনি চিন্তা করবেন না, সালমাকে দেখে শুনে রাখবো, আর গাড়িও আমি সাবধানে চালাবো। মুন্না আর কোনো কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসে সালমাকে নিয়ে। বাইরে এসে মুন্নার গাড়িতে ড্রাইভিং সিটে মুন্না বসে, সালমাকে বলল বসতে। সালমা কোনো কথা না বলে মুন্নার পাশে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। সালমা বসার সাথে সাথে মুন্না সিট বেল্ট বেঁধে দেয়, এতে করে সালমা অনেকটা ঘাবড়ে যায়। ভয় পেও না, তোমাকে কোনো কিছু করবো না। ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো কেন? ভেবেছিলে আমি হয়তো কিস করবো তোমাকে, তাই না? এত লজ্জা পাওয়ার কোনো কিছুই হয়নি, তাই তোমাকে এত লজ্জা পেতে হবে না। আপনার এসব কথাবার্তা বলা বন্ধ করুন। কোন সব কথাবার্তা একটু বলবে খুলে? আমি তো বুঝতে পারছি না। এই যে আপনার এসব অশ্লীল কথাবার্তা, এসব বলা বন্ধ করুন। তোমার কাছে কিস শব্দটা অশ্লীল মনে হয়? অশ্লীল নয় তো কি? এসব কথাবার্তা মানুষ বলে? চিন্তা করবেন না ম্যাডাম, সময় হোক তারপর আপনাকে বুঝিয়ে দেবো অশ্লীল কথাবার্তা কাকে বলে। মানে আপনি কি বললেন? আমি তো বুঝতে পারছি না। তোমার ছোটো মাথায় এখন এসব ঢুকবে না, সময় হোক তারপর আমি সব কিছু বুঝিয়ে দেবো। এখন চুপচাপ বসে থাকো, প্রথমে একটা পার্কে যাব, তারপর সেখান থেকে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, দেন ওইখান থেকে বাড়িতে। আমি কিন্তু আমার নিকাব খুলবো না। নিকাব যদি না খুলো তাহলে খাবার খাবে কি করে? খাবার খাওয়ার সময় তো নিকাব খুলতেই হবে। না, তাহলে রেস্টুরেন্টে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে না, আমি ব্যবস্থা করবো। ওকে? কি ব্যবস্থা করবে? সেটা সময় হলে বুঝতে পারবে। আচ্ছা তুমি কি ফোন ব্যবহার করো না? না, আমি কোনো ফোন ব্যবহার করি না। বাড়ি থেকে ফোন দিবে না, হঠাৎ এই প্রশ্ন করলেন যে? তুমি চলে যাওয়ার পর তোমার সাথে প্রেম করব সেজন্য। এমনিতে প্রশ্ন করেছি, তোমার কাছে ফোন দেখিনি তো সেজন্য। তোমার যে ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে ফোন এই ঢাকা শহরে, তোমার হাতে ফোন না থেকে একটু অবাক হয়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। সালমা মুন্নার প্রথম কথাটা শুনে তার শরীরের মধ্যে এক প্রকার কারেন্টের শক খেলো। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ সময় পর মুন্না একটা পার্কের সামনে এসে গাড়িটা রাস্তার পাশে সাইড করে। আস্তে আস্তে গাড়ি থেকে নামো, সিট বেল্ট খুলতে পারবে নাকি আমি এসে খুলে দেব? সালমা কোনো কিছু বলে না। মুন্না বুঝতে পারে সালমার নিস্তব্ধতা। তারপর মুন্না তার সিট থেকে নেমে সালমার পাশে এসে দরজা খুলে সিট বেল্ট খুলে দেয়। তারপর সালমার দিকে একটা হাত বাড়িয়ে দেয়, যেন সেই হাতটা ধরে গাড়ি থেকে নামতে পারে। সালমা একবার মুন্নার হাতের দিকে তাকিয়ে আরেকবার মুন্নার মুখের দিকে তাকায়, তারপর হাতটা ধরে গাড়ি থেকে নেমে আসে। এটা কি পার্ক? রমনা পার্কের নাম শুনেছ? এটাই সেই রমনা পার্ক, ঢাকার বিখ্যাত একটি স্থান। হ্যাঁ শুনেছি, আমার বান্ধবীদের কাছে। তারা অনেকে এসে এখানে ঘুরে গিয়েছে তাদের ফ্যামিলির সাথে। তারা এখান থেকে ঘুরে গিয়ে আমাদেরকে বলতো। তুমি আসোনি এদিকে? আমি তো বাড়ি থেকে বের হতে পারতাম না তেমন একটা। আজকে অনেক দিন পর ঢাকায় এসেছি আপুর বাড়িতে। বাবা মা আমাকে বাড়ি থেকে তেমন একটা বের হতে দেয় না, আর আমিও মাদ্রাসায় পড়াশোনার চাপে আর আসিও নে কোথাও। ঢাকা আসলে বাবি ভাইয়া তারা তোমাকে নিয়ে বের হয়নি ঘুরে দেখানোর জন্য ঢাকা? দুলাভাই তো অনেক ব্যস্ত থাকেন। এই যে আজকে ওনার আসার কথা ছিল, সেখানে আপনাকে পাঠিয়েছে। আর আপু তো বাসা থেকে বের হয় না তেমন একটা, সেজন্য আমিও বলিনি আপুকে বাইরে নিয়ে আসার কথা। কালকে ভাইয়া যখন জিজ্ঞাসা করলো ওনার কাছে কি চাই, তখন বললাম ঢাকা ঘুরে দেখতে চাই। সেই জন্যই তো আপনাকে বললো। তুমি এখানে কতদিন রয়েছো? এখানে যতদিন আছো প্রত্যেক দিন বিকেলে তোমাকে নিয়ে বের হবো, পুরো ঢাকা শহর তোমাকে ঘুরিয়ে দেখাবো। চিন্তা করো না, তুমিও তোমার গ্রামে গিয়ে তোমার বান্ধবীদেরকে বলবে
তোমার ঢাকা শহর ঘোরার কথা। সত্যি আমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবেন? আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো। কিন্তু আপনার কোনো সমস্যা হবে না? হুম হুম। আপনি ফ্রি থাকবেন তো? আপনার যদি কাজ থাকে তাহলে আসতে হবে না। আমার কোনো কাজ নেই ম্যাডাম, সেটা আপনি এসে দেখতে পেরেছেন। সারাদিন আমি আমার রুমের মধ্যে থাকি, আমার আর কি কাজ হবে? সারাদিন বসে বসে শুধু ল্যাপটপ টিপি। আচ্ছা, এখন এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে ভিতরে চলো। সালমাকে ম্যাডাম বলে সম্বোধন করে। সালমা মুন্নার দিকে অবাক চোখে তাকায়, তারপর মনে মনে বলতে থাকে, আজকে উনি এমন ব্যবহার করতেছেন কেন? আমাকে এত সম্মান দিচ্ছেন, এত সুন্দর করে কথা বলতেছেন, ম্যাডাম বলে সম্বোধন করতেছেন, সিট বেল্ট লাগিয়ে দিচ্ছেন, খুলে দিচ্ছেন, হাত ধরে নামাচ্ছেন গাড়ি থেকে। মুন্না ভেতরে যাওয়ার সময় সালমার একটা হাত ধরে ভেতরে নিয়ে যায়। মুন্না অনেকটা লম্বা হওয়াতে তার হাঁটার সাথে হাঁটা মেলাতে পারতেছে না সালমা। মুন্না সালমা যে হাতটা ধরেছে ওই হাতটার দিকে তাকিয়ে মুন্নাকে বলে, একটু আস্তে হাঁটেন, আমি আপনার সাথে পারতেছি না। এত জোরে জোরে হাঁটতেছেন কেন? আমি এত জোরে হাঁটতে পারি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আস্তে আস্তে হাঁটতেছি। সালমা আজকে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। তার চেয়ে বয়সে 7 বছরের বড় ছেলে নাকি তাকে বারবার ম্যাডাম বলে সম্বোধন করতেছে। অবাক হওয়ার সাথে সাথে মাঝে মাঝে লজ্জাও পাচ্ছে। নিচের দিকে তাকিয়ে হাঁটতেছে। এই টুলটাতে বসো। এটা হচ্ছে রমনা পার্ক। বিকেলবেলা এই সময় পার্কের মধ্যে অনেক মানুষ হয়। আজকে কেন জানি মানুষ কম দেখা যাচ্ছে পার্কে। হয়তো তুমি আমি আসবো, তাই আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে মানে? আমাদের আসার সাথে পার্কে মানুষের না আসার কী সম্পর্ক? আর আল্লাহ আমাদের সাহায্য করেছে মানে? বুঝলাম না ব্যাপারটা। তোমার ছোট মাথায় এত কিছু ঢুকবে না, আগে বড় হও, তারপর সব বুঝতে পারবে। মুন্নার কথা বলাটা শেষ হওয়ার সাথে সাথে একটা ছেলে আসে, ছোট্ট বাচ্চা, বয়স 10 কি 11 হবে। মুন্নার কাছে এসে বলল, ভাই একটা গোলাপ কিনেন না, কিনে ভাবিকে দেন। ছেলেটার কথা শুনে সালমা অনেকটা লজ্জা পায়। সেই লজ্জা কাটিয়ে যখনই ছেলেটিকে বলতে যাবে আমি ওনার বউ নই, তখনই মুন্না বলে উঠল, কত টাকা করে গোলাপ? 25 টাকা করে ভাই। সবগুলো গোলাপের দাম কত আসে? ভাই আপনি 500 টাকা আসে, আপনি 50 টাকা কম দেন। ওকে, সবগুলো তোমার বাবির হাতে দাও। আপনি এতগুলো গোলাপ নিচ্ছেন কেন এত টাকা দিয়ে? এতগুলো টাকা নষ্ট করবেন না শুধু শুধু। আপনার তো আর এখন এসব করার সময় না, এত টাকা উড়ানোর সময় না এখন। এক মিনিট, আমাকে দাও ফুলগুলো। আমি দিচ্ছি, তোমাকে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন আপনি দেন ভাবিকে। মুন্না ফুলগুলো ছেলেটার হাত থেকে ফুলগুলো নিয়ে সালমাকে দিল। তারপর সালমাকে বলল, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না ম্যাডাম। আপনার মতো মেয়েকে চালানোর মতো টাকা পয়সা আমার রয়েছে, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মুন্না তার পকেট থেকে মানিব্যাগ বের করে একটা 1000 টাকার নোট ছেলেটার হাতে দিয়ে বলল, এই টাকাটা তুমি রেখে দাও, এখান থেকে ফেরত দিতে হবে না। ছেলেটা অনেক খুশি হয়ে তারপর মুন্নাকে একবার জড়িয়ে ধরে চলে যায় সেখান থেকে। ছেলেটা যাওয়ার পর সালমা বলল, আপনি কি আমাকে পছন্দ করেন? ছেলেটা এতবার ভাবি বলে ডাকলো, আপনি ওকে না করলেন না কেন? আমি না করতে যাব তার আগে আপনি ওর সাথে কথা বলতে শুরু করলেন। যদি বলি ভালোবাসি তোমায়, বিয়ে করবে আমাকে? ধরবে বেকার যুবকটার হাত? তোমাকে চালানোর ক্ষমতা আমার আছে, তার জন্য বাবা এবং মায়ের কাছ থেকে একটা টাকাও নিতে হবে না। এসব আপনি কি বলতেছেন? আমাদের ফ্যামিলিতে এসব জানাজানি হলে কি হবে বুঝতে পারছেন? এসব কিছু বাদ দেন। এদিকে তাকাও আমার দিকে। সালমাকে মুন্না তার দিকে ফিরায়। আমার চোখের দিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে পছন্দ করো না। আসলে আমি বুঝতে পারতেছি না আমি আপনাকে পছন্দ করি নাকি করি না। আমি একমাত্র বাবা আর দুলাভাই ছাড়া অন্য আর কোনো পরপুরুষের সাথে এইভাবে মিশিয়ে নিই। আজকে প্রথম আপনার সাথে একা একা ঘুরতে এসেছি। হ্যাঁ, আপনি কাছে থাকলে আমার ভালো লাগে, দূরে গেলে কেমন যেন লাগে আমার। আমি বুঝতে পারছি না এটা কি। পরিবার রাজি না হলে আমার হাত ধরতে পারবে? বিলিভ মি, তোমাকে একটু কষ্ট দেব না। আমি আমার ফ্যামিলির কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছি। তারা আমার ছোট বড় সব আশা পূরণ করেছে। আমি কি করে তাদেরকে কষ্ট দিই বলুন? আর আমি জানিও না আমি আপনাকে ভালোবাসি কি না। আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে আপনার কাছে আসতে পারবো না, তার জন্য আই এম সরি। আমি তোমাকে জোর করবো না। যদি তোমার মনে হয় তুমি আমার কাছে ভালো থাকবে, তাহলে আমার কাছে চলে এসো। আমি কখনো তোমাকে ফিরিয়ে দেব না। সালমা আর কোনো কিছু না বলে চুপচাপ বসে থাকে। মুন্না সেখান থেকে উঠিয়ে নিয়ে একটা
রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার কিনে গাড়িতে বসে খেয়ে দুজনে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর দুজনের রুমে চলে যায়। বাড়িতে আসার বেশ কিছুক্ষণ সময় পর ভাবি সালমার রুমে যায়। সালমা, বাবা তোদেরকে বাড়িতে যেতে বলেছে, হয়তো কালকে সকালের ট্রেনে রওনা দিবে। একটু তাড়াতাড়ি শুয়ে পড়, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। হঠাৎ বাবা এত তাড়াতাড়ি যেতে বলতেছে কেন? এবার তো কথা ছিল অনেক দিন এখানে থাকার, তাহলে এত তাড়াতাড়ি কেন বলতেছে বাবা? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আরে না, বাড়িতে কোনো সমস্যা হয়নি। বাবার নাকি একা একা লাগছে, সেই জন্যই তোদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলেছে। এখন শুয়ে পড় তাড়াতাড়ি, সকালবেলা আর্লি ঘুম থেকে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে। আম্মা কোথায়? আম্মা ঘুমাবে না? মা আসতেছে, আম্মার সাথে একটু কথা বলতেছে। কথা বলা শেষ হলে চলে আসবে। তুই বরং শুয়ে পড়, আজকে সারাটা দিন ঘোরাঘুরি করেছিস, অনেকটা টায়ার্ড, সকালবেলা ঘুম থেকে উঠতেই পারবি না এখন না শুলে। আচ্ছা ঠিক আছে আপু, আমি শুয়ে পড়তেছি। তারপর সেইখান থেকে ভাবি চলে যায়। সালমা নিজের মতো ঘুমিয়ে পড়ে বিছানার মধ্যে। ভাবি নিচে গিয়ে তার মাকে পাঠিয়ে দেয় ওপরে সালমার সাথে ঘুমানোর জন্য। সকালবেলা যেহেতু দুজনকে চলে যেতে হবে, সেই জন্য আর রাত করেনি তারা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে দুজনে। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বের হয়ে যায় সকলকে ভালো মন্দ বলে। সালমা এবং সালমার মা, মুন্না আর তার ভাই তাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে যায়। আজকে যেহেতু সকালবেলা তারা চলে যাচ্ছে, সেহেতু মুন্নার ভাই সাথে গিয়েছে। সালমা আবার যখন মাদ্রাসা বন্ধ দিবে তখন তুমি তোমার আপুকে ফোন করবে, মুন্না গিয়ে তোমাকে নিয়ে আসবে। এবার এসে তো থাকতে পারলে না। তোমার আপু কালকে রাতেও বলেছে তোমার নাকি ইচ্ছে ছিল এবার কিছুদিন থাকার, কিন্তু থাকতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনারাও যাবেন কিছুদিন পর বাসায়। আপনি তো সেই কবে গিয়েছিলেন, তারপর আর যাওয়াই হয়নি আপনাদের। আপনি যান না, সেই জন্য আপু তেমন একটা বাসায় যেতে ইচ্ছুক নয়। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব। তুমি বলেছো আর আমি যাব না, এটা কোনো কথা? আম্মা সাবধানে যাবেন কিন্তু। সব কিছু মুন্না ঠিকঠাক মতো ট্রেনে তুলে দিয়েছে। ওকে বাবা, আমরা সাবধানে যাব, আমাদেরকে নিয়ে চিন্তা করো না। ওইখানে নামার পর তোমার শ্বশুর নিয়ে যাবে বাড়িতে। তুমি বাবা অনেক দিন হলো আমাদের বাড়িতে যাও না। কবে থেকে তোমাকে বলতেছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তুমি সময় বের করতে পারো না। এবার আর কোনো কথা শুনবো না, এবার বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে। আর মুন্না বাবা, তুমিও সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবে কিন্তু। আপনি চিন্তা করবেন না আম্মা, এইবার যাব সবাইকে নিয়ে। মুন্না যখন বাড়িতে এসেছে অনেক দিন হলো, পুরো পরিবার কোথাও যায় না। একদিন সবাইকে নিয়ে দেখবেন চলে যাব। তারপর তাদেরকে ট্রেনে তুলে দেওয়া হয়। এর ভেতরে কয়েকবার সালমা মুন্নার দিকে তাকিয়েছে, কিন্তু মুন্না একবারও সালমার দিকে তাকায়নি। শেষমেশ সালমা মুন্নাকে বলল, ভালো থাকবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, হাসতেছি আমি। আর ভাইয়ের সাথে আমাদের বাসায় যাবেন একদিন অবশ্যই। দেখা যাক, চেষ্টা করব। আন্টি ট্রেনের সময় হয়ে গিয়েছে, ট্রেনে বসে পড়ুন সিট নিয়ে, নয়তো আবার সিট নিয়ে ঝামেলা হবে। হ্যাঁ আম্মা, সিট নিয়ে বসে পড়ুন, নয়তো আবার সিট নিয়ে ঝামেলা করবে মানুষ। মুন্নার এমন ব্যবহার দেখে সালমা অনেকটা কষ্ট পায়। তারপর সালমা মনে মনে বলতে লাগলো, উনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, সেজন্য আমার কষ্ট হচ্ছে কেন? আমিও কি ওনাকে ভালোবেসে ফেললাম? ওনার অবহেলা আমার সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে সালমা আবার মুন্নার দিকে তাকায়, কিন্তু দেখতে পায় তাদের থেকে একটু দূরে মুন্না ফোনে কার সাথে যেন কথা বলতেছে। এর মধ্যে ট্রেনটা ছেড়ে দেয়। শেষবারের মতো মুন্নার মুখটা দেখতে পায়নি সালমা। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সালমা ব্যর্থ হয়। মুন্না অন্যদিকে তাকিয়েছিল। সালমা আবারও মনে মনে কষ্ট পেয়ে বলতে থাকে, সত্যি কি আপনাকে কষ্ট দিলাম? কিন্তু কি করব, আমিও যে ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। শেষবারের মতো আপনার মুখটা দেখতে পারলাম না, আর তার জন্য কষ্ট হচ্ছে। কেন এমন হচ্ছে? মুন্না ফোনে কথা বলার অ্যাক্টিং করতেছিল। আসলে তখন কেউ তাকে ফোন করেনি। ট্রেন ছেড়ে দেওয়ার পর মুন্নার ভাইয়া মুন্নার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল তোকে? সালমা এদিকে তাকিয়েছিল, হয়তো তোকে খুঁজেছিল শেষবারের মতো দেখতে। একটা ফ্রেন্ড কল করেছে। আমাকে দেখার কি আছে? এতদিন তো দেখেছে বাড়িতে থাকতে, এখন আর দেখার কি আছে? আচ্ছা চলো বাড়িতে যাওয়া যাক, গিয়ে একটু ঘুম দরকার, একটু ঘুমাতে হবে, রাতে ঘুম পুরোপুরি হয়নি। হ্যাঁ, তোর আর কাজ কি সারা রাত বসে বসে ফোন টিপবি?
আর দিনের বেলা পরে পরে ঘুমোবি, আর কোনো কাজ আছে তোর? চল যাওয়া যাক। গাড়িতে উঠে বসে। মোনা বসে ড্রাইভিং সিটে। মোনা ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করতে করতে বলল, কালকেও ওকে নিয়ে বাইরে বের হলাম ঘুরতে যাব বলে। কালকে যখন খাবার টেবিলে কথা হচ্ছিল তখন তো ওরা চলে যাবে, সেটা নিয়ে কোনো কথা ওঠেনি। তাহলে আজকে বাড়িতে কী এমন হলো যে সকালবেলা এত তাড়াহুড়া করে ওদেরকে চলে যেতে হলো? সালমাকে দেখতে আসবে আমার শ্বশুরের বন্ধুর ছেলে, সেই জন্য নাকি সালমাকে এখনই বাড়িতে নিয়ে যাচ্ছে। ছেলে সপ্তাহখানেক পরে ইতালি থেকে আসবে। সালমার বয়স কত? এখনই ওকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে? ওর বয়স কত? এখনই ওকে বিয়ে দিতে হচ্ছে? আর ছেলে ইতালি থাকে বলে কি বিয়ে দিতে হবে? ওনার বড় মেয়ের জামাই, তোর কথার কোনো গুরুত্ব নেই এই বাড়িতে? দেখ, ঠিক আছে আমি ওই বাড়ির মেয়ের জামাই, কিন্তু সালমার ব্যাপারে তো ওদের সিদ্ধান্তই নিতে হবে, তাই না? আমি আর কি বলবো ওদের মাঝখানে গিয়ে। সালমার বয়স তো বর্তমানে 18+ চলতেছে, ওর বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমাদের এত কিছু না ভাবলেও চলবে, বাদ দে এসব। মোনার কোনো কিছু না বলে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর ওরা ওদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে মুন্নার মতো চলে যায় ওর রুমে। রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তার প্রচুর রাগ হচ্ছে। সালমা একবার তাকে বলেওনি যে তাকে দেখতে আসছে। মুন্না যাওয়ার সময় তাকে পেছন থেকে অনেকবার ডেকেছে মুন্নার ভাই, কিন্তু মুন্না পাত্তা না দিয়ে সোজা চলে যায় নিজের রুমে। যা বাবা, ওর আবার এমন কি হয়ে গেল? পেছন থেকে এত করে ডাকলাম, একবারও ফিরে তাকায়নি। যাক, এত কিছু না ভেবে যাই, অফিস যেতে হবে, দেরি হয়ে গিয়েছে অনেকটা। ওদের ট্রেনে তুলে দিয়ে এসেছো? মুন্নাকে এত করে ডাকলাম, ও শুনলই না। ওকে ডাকিয়েছিলাম জানতে কি হয়েছে, ও এইভাবে উপরে চলে গিয়েছে। আমিও গাড়ি থেকে নেমে ওকে অনেকবার ডেকেছি, ও পেছনে না ফিরেই সোজা তার রুমে চলে যায়। কি হয়েছে সেটা যদি জানতাম তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, ওদেরকে ঠিকঠাকভাবে গাড়িতে তুলে দিয়ে এসেছে। ও আচ্ছা, ওদেরকে কেবিন বুক করে দিয়েছো নাকি সিট? কেবিন পাওয়া যায়নি, সেই জন্য সিট ব্যবস্থা করে দিয়ে এসেছে। ওরা ঠিকঠাকভাবেই পৌঁছে যাবে। বাবাকে ফোন করে বলে দিও যেন স্টেশন গিয়ে দাঁড়ায় ওদেরকে রিসিভ করার জন্য। ওরা জায়গা মতো পৌঁছে ফোন করে নিবে বাবাকে। বাবা এসে ওদেরকে রিসিভ করে নিয়ে যাবে, আমাকে কল করতে হবে না। আচ্ছা, তুমি কি জানতে সালমাকে দেখতে আসবে? তুমি তো বাবাকে চেনোই কতটা রাগী। ওনার সিদ্ধান্ত ছাড়া আমাদের বাড়িতে আর কোনো সিদ্ধান্তই চলে না। উনি যে সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়ন হবে আমাদের বাড়িতে। বাবা নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কাউকেই জানায়নি, এমনকি মা নিজেও জানে না। কালকে যদি আমাকে না বলতো তাহলে তো আমিও জানতাম না। মা, সালমা ওনারা কেউ জানেই না বাড়িতে সালমাকে দেখতে আসবে। কি সুন্দর, আমার শ্বশুর এতটা বদমেজাজি কোথা থেকে হলো সেটাই জানি না। আমার ভাইটা মনে হয় তোমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। লক্ষণে তো এটাই বলে। তুমি এতটা শিওর হয়ে কি করে বলতেছো? সত্যি কি মুন্না সালমাকে পছন্দ করে? আমার কিন্তু দেখে মনে হয় না। শুধু আমার ভাই নয়, তোমার বোনও মনে হয় পছন্দ করে। কালকে বাইরে ঘুরতে গিয়ে হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। যাওয়ার সময় গাড়িতে কেউ কোনো কথা বলেনি। ট্রেন যখন ছেড়ে দিবে তখন মুন্না ফোন কানে দিয়ে ওই দিকে চলে যায়, আর তোমার বোন জানলা দিয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকে মুন্নাকে একটু দেখার জন্য। আমি যদি ভুল না হই তাহলে মুন্নার ফোনে কোনো ফোন আসেনি, ও ইচ্ছে করে এমন করেছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে বাবা মনে হয় ওই লোককে কথা দিয়েই ফেলেছে। এখন তাহলে কি হবে? বউ, তুমি এত চিন্তা করো না, সামনে কি হয় শুধু দেখতে থাকো। তুমি আমার ভাইকে চেনো না, মুন্না যতটা শান্ত ততটাই হিংস্র। ও যদি সত্যি সালমাকে ভালোবেসে থাকে তাহলে সালমাকে বিয়ের দিন আসর থেকে তুলে আনতে পারবে। তুমি এসব কি বলতেছো মুন্না? মারামারি করতে যাবে এই সামান্য একটা ব্যাপার নিয়ে? বললাম না, মুন্না যদি সত্যি তোমার বোনকে ভালোবেসে থাকে তাহলে ও নিশ্চয়ই সালমাকে গিয়ে তুলে নিয়ে আসবে। দেখে নিও তুমি আমার কথা, বিশ্বাস না হলে। এর মধ্যে 2 দিন কেটে যায়। সালমা এবং মুন্না তাদের মধ্যে কারোর সাথে কারো যোগাযোগ নেই। সালমা অনেকবার হাতে ফোন নেয় মুন্নাকে কল করার জন্য, কিন্তু কোন মুখে মুন্নাকে কল করবে সেটা বুঝতে না পেরে আবারও ফোন রেখে দেয়। আর এইদিকে মুন্না সালমার উপর রেগে থাকে। মুন্না ভাবে সালমা ইচ্ছে করে মুন্নাকে কোনো কিছু জানায়নি। খাবার টেবিলে বসে মুন্না বলে উঠলো হঠাৎ করে, বাবা, আমার আজকে রাত 12টায় ফ্লাইট। আমি লন্ডনে ব্যাক করতেছি 3 দিনের জন্য।
3 দিন পর বাংলাদেশে আবার ফিরে আসবো। মুন্নার কথা শুনে খাবার টেবিলে সকলে মুন্নার দিকে তাকায়। মুন্নার বাবা কোনো কিছু বলার আগে মুন্নার মা বলে উঠলেন, এসব কি বলতেছিস তুই বাবা? তুই লন্ডনে যাবি আগে তো বলিসনি। তুই হঠাৎ করে কি করে লন্ডনে যেতে পারিস? কোনো কিছু হয়েছে বাবা? আমাকে বল। না মা, কোনো কিছু হয়নি। আমার একটা পুরনো বন্ধু অসুস্থ হয়ে গিয়েছে, তাকে দেখতে যাব। 3 দিন পর ফিরে আসবো, চিন্তা করো না তোমরা। তো আজকে রাতে কেন? আগে জানালে কি হতো, আমাদের টিকিট কেটে রাখতাম, আমরা তোমার যাওয়াটা আরও সহজ হতো। বাবা, আমার সব কিছু রেডি, আমি টিকিট কেটে ফেলেছি। আর অনেক আগেই, শুধু তোমাদেরকে আজকে জানালাম। তুই আমাদেরকে আগে এইসব জানাসনি কেন? আর তোর কাছে এত টাকা আসলো কি করে? আমার কাছে ছিল জমানো কিছু টাকা। আর প্রশ্ন করো না তোমরা। 9টার সময় বেরিয়ে যাব, আমার সব কিছু রেডি। এখন আমি উঠি, রুমে যাচ্ছি ফ্রেশ হতে। এটা বলে মুন্না সেখান থেকে উঠে চলে যায়। মুন্না চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুন্নার বাবা বলল, মুন্না সত্যি কি লন্ডন যাচ্ছে নাকি খোঁজ লাগাও তো। আরও এতে টাকা কোথায় পেলো সেটাও খোঁজ লাগাও, সাবধানে, মুন্না যেন জানতে না পারে। আর খেয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আসো, মুন্নাকে এয়ারপোর্ট অবধি ছেড়ে আসবো। ঠিক আছে বাবা। মুন্না নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করার পর রেডি হয়ে নেয় একেবারে এয়ারপোর্টের জন্য। তখনই মুন্নার রুমে তার ভাই এবং বাবা যায়। তুই চল আমার কাছে, লাগেজ দে, আমি নিতে পারবো। তুই আগে আগে হাঁট। তোমাকে কষ্ট করতে হবে না ভাইয়া, আমি নিতে পারবো, আমার কাছে দাও। তোমাকে বেশি বুঝতে হবে না, এত দূর জার্নি করে যাবে, এটা নিতেও পারো। তুমি আগের চলার কথা না বলো। সরি বাবা, আসলে আগে জানাতে পারিনি। এসে তোমাদেরকে সব বলবো, এখন এসব বলার মতো সময় নেই। ঠিক আছে, এখন তোমাকে ফোর্স করতেছি না। এখন থেকে কেন যাচ্ছ তা আমাদেরকে না জানিয়ে। এত তাড়াহুড়া করে যাচ্ছ, বাড়িতে আসার পর যেন সব শুনতে পাই। একটু জেদ মনে থাকে যেন। আমি আর বেশি কিছু বলবো না তোমাকে। হ্যাঁ বাবা, মনে থাকবে। তারপর তারা তিনজন কথা বলতে বলতে নিচে চলে আসে। নিচে আসার পর মুন্না মুন্নার মায়ের সাথে এবং ভাবির সাথে কথা বলে বের হয়ে যায় বাসা থেকে। মুন্নার বড় ভাইয়া গাড়ি ড্রাইভ করতে করতে নিয়ে আসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে গাড়ি পার্কিং করে মুন্নাকে ভেতরে অনেকটা এগিয়ে দিয়ে আসে। ভাইয়া, বাবা মায়ের খেয়াল রাখিস। আমি খুব শীঘ্রই চলে আসব, আমার জন্য চিন্তা করতে হবে না। সর্বোচ্চ 3 দিন কি 4 দিনের মধ্যে চলে আসব আশা করি। তুই কি সালমার উপর রাগ করে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছিস? দেখ, যদি তুই এটা করিস তাহলে তোর জীবনের সবচেয়ে বড় ভুল করবি তুই নিজে। তুই চাইলে কিন্তু বাবা মা গিয়ে ওদের ফ্যামিলিকেতে কথা বলে আসতে পারে। এখনও এত বেশি কোনো কিছু হয়নি। সালমার সাথে রাগ করে চলে যাবে মানে? ওদের মধ্যে কি কোনো কিছু চলতেছে নাকি? তুই আমাকে আগে কেন বলিসনি? বাবা, এসব কিছু না। আর যদি আমার বিশ্বাস না হয় তাহলে এই দেখো আমার ভিসার মেয়াদ, দেখো 3 দিন। 3 দিন পর যদি আমিও ওখানে থাকতেও চাই, তারপরও দেশের সরকার ইমিগ্রেশন আমাকে জোর করে বাংলাদেশে পাঠাতে বাধ্য। আমি ওদের সাথে কারোর সাথে রাগ করে যাচ্ছি না, আমার বন্ধু অসুস্থ সেই জন্য যাচ্ছি। এসে সব কিছু বলবো তোমাদের। আর রইল ভাইয়া সালমার কথা, আমি লন্ডন থেকে ফিরে আসি, তারপর তোর শালিকে দেখে নিচ্ছি। যদি মনে করো তোর ভাইয়ার কথাটা সত্যি, তাহলে আমাদেরকে ছেড়ে যাস না তুই। আমি বাবা হয়ে তোর কাছে এতটুকুই রিকোয়েস্ট করতেছি, আমি সব কিছু সামলে নেব। তুই শুধু নিজের মতো করে ঘুরে আস ওখান থেকে। বাবা, এসব বাদ দাও তো, এসব কিছু না। ভাইয়া তোমাকে এমনিতেই এসব কথা বলেছে। আমি ভিতরে চলে যাচ্ছি। বাবা, আমার সময় হয়ে এসেছে, দোয়া করো আমার জন্য, আমি যেন খুব শীঘ্রই বাংলাদেশে ব্যাক করতে পারি। মুন্না আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। মুন্না চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুন্নার বাবা মুন্নার ভাইয়াকে জিজ্ঞেস করলো, মুন্না আর সালমার মধ্যে কি চলতেছে সত্যি করে বল। তাহলে এতদিন আমাকে কোনো কিছু বলিসনি কেন? যদি তোর কথা সত্যি হয়, মুন্নার দেশে না ফিরে, তাহলে তোর পিঠের চামড়া আমি তুলব। ওইটাকে তো ওইখান থেকে নিয়ে আসবো, এ দেশে তোর চামড়াও হাসতে থাকবে না। দেখো বাবা, আমি শিওর না মুন্নার সালমার মধ্যে কোনো কিছু চলতেছে কি না। আমি শুধু ওদের হাবভাব দেখে বললাম আর কি, একটু আইডিয়া করলাম যে ওদের মধ্যে কোনো কিছু চলতেছে কি না। তো কি বুঝতে পারলি ওদের মধ্যে কিছু চলতেছে, নাকি তুই এমনিতেই? আমার মনে হয় ওদের মধ্যে কোনো কিছু চলতেছে। আর চিন্তা করো না, মুন্নার ভিসার মধ্যে আমি দেখেছি 3 দিনের ভিসা দিয়েছে।
3 দিন পর ওকে বাংলাদেশে ফেরত আসতে হবে, তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তারপর মুন্নার বাবা আর ভাইয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে দেখতে পায় মুন্নার মা কান্নাকাটি করতেছে মুন্নার জন্য। মুন্নার ভাবি মুন্নার মাকে নিয়ে ওনার রুমে শুয়ে দিয়ে মুন্নার ভাইয়ের রুমে চলে যায়। মুন্নার ভাবি রুমে গিয়ে বাড়িতে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য সালমার। কেমন আছিস সালমা? বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ওনারা। ওইখানে ওই বাড়িতে সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। রাতের বেলা খাওয়া দাওয়া করেছেন সকালে? হ্যাঁ আপা, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা একটা কথা বলো তো, কালকে থেকে ফোন দিচ্ছি, তোমার দেওয়ারের ফোন বন্ধ কেন? তুই ওকে ফোন দিবি কেন? ওর কাছে তোর কি প্রয়োজন যার জন্য তুই ওকে ফোন করবি? আসলে আপু, আমি ওই দিন ঘুরতে গিয়ে মনে হয় একটা কাঁকড়া গাড়িতে ফেলে এসেছি, সেইটার খোঁজ করতে। উনি পেয়েছে কি না সেটা জানার জন্য ওনাকে ফোন করেছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলল। মুন্নাকে আর পাবি না ফোনে। পাবো না মানে? কোথায় গিয়েছে উনি? মুন্না চলে গিয়েছে আজকে লন্ডনে, জানি না আবার কবে বাংলাদেশে আসবে। ভাবির কথা শুনে সালমা অনেকটা অবাক হয়ে ওঠে। মুন্না যাওয়ার আগে একবারও সালমাকে বলে যায়নি সালমার সাথে রাগ করে হয়তো মুন্না চলে গিয়েছে। এসব ভাবতে ভাবতে সালমার ভেতরে কষ্টে 2 ফোঁটা পানি বেরিয়ে পড়ে 2 চোখ দিয়ে। তুমি আগে বলনি কেন আপু, উনি আজকে লন্ডনে চলে যাবেন? ও নিজে আমাদেরকে খাবার টেবিলে বসে বলেছে ও লন্ডনে যাচ্ছে আজকে। কিছুক্ষণ আগেই তোর আঙ্কেল এবং দুলাভাই ওকে এয়ারপোর্টে ছেড়ে এসেছে। ওনার যে নাম্বারটা, ওটাই কি হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি? হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তুই এর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী করবি? একটু দরকার আছে আপু। আচ্ছা আমি এখন রাখতেছি, পরে কথা হবে তোমার সাথে। ভাবি কিছু বলতে যাবে তার আগেই সালমা ফোন কেটে হোয়াটসঅ্যাপে মুন্নাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। মুন্নার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে SMS ঠিকই যাচ্ছে, কিন্তু মুন্না সিন করতেছে না। সেদিনের পর আজ 3 দিন পার হয়ে গিয়েছে। মুন্না লন্ডনে গিয়েছে। আজকে বাড়িতে কাউকে না জানিয়ে চলে আসে। সকালবেলা যখন বাড়ি থেকে ফোন করেছিল মুন্নাকে, তখন মুন্না বলেছিল আর কিছুদিন পর বাড়ি ফিরবে। কিরে, তুই না বলেছিলি কিছুদিন পর বাড়ি ফিরবি? তাহলে এখন যে চলে আসলি? একটু দরকার ছিল বাবা, সেই জন্য চলে এসেছি। ভাবি কোথায় বাবা? শুনলাম কালকে নাকি সালমাকে দেখতে আসবে, সেজন্যই তোর ভাবি বাপের বাড়ি গিয়েছে। তুই আসবি না বলে তোর ভাইও চলে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে। মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। তোর মা একটু ওয়াশরুমে গিয়েছে গোসল করতে, রান্না বান্না করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, সেজন্যই গোসল করতে গিয়েছে। তুই রুমে যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আস। মুন্না আর কোনো কিছু না বলে সোজা ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে। নিচে আসার পর তার মাকে দেখতে পায়। বাবা, তুই বলেছিস আজকে আসবি না, তাহলে? আসলে মা কিছু কাজ আছে, সেজন্য চলে এসেছি। আচ্ছা তোমাদের সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলে ফেল, কোনো বিষয়ে। আচ্ছা আগে তোকে একটা কথা বলি। যাওয়ার পর সালমার বাবার সাথে কথা বলেছিলাম। সালমার বাবা কোনো মতে রাজি নয় তোর সাথে সালমাকে বিয়ে দিতে। ওনার কথা, উনি এক বাড়িতে 2 মেয়েকে বিয়ে দেবে না। আমি এবং তোর মা, তোর ভাইকে, তোর ভাবি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু সম্ভব হয়নি। আমি এসব কথা বলতে তোমাদের কাছে আসেনি। তোমরা আমার বিয়ে দিতে চেয়েছিল, রাইট? কালকে রেডি হয়ে দেখো, বউ নিয়ে বাড়িতে আসবো। এটা বলে মুন্না সেখান থেকে উঠে চলে যায়। মুন্নার মা এবং বাবা পেছন থেকে ডাকে, কিন্তু মুন্না না দাঁড়িয়ে সোজা উপরে চলে যায় তার রুমে। আজকের রাতটা কোনোভাবেই মুন্নার কাটতেছে না। সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ে ভাবির বাপের বাড়ির উদ্দেশ্যে। বেলা 12টায় সেখানে গিয়ে পৌঁছায়। ওইখানে গিয়ে দেখে মেহমানরা চলে এসছে মেয়ে দেখতে। মুন্নাকে দেখে মুন্নার ভাই এবং ভাবি এগিয়ে এসে মুন্নাকে নিয়ে যায়। মুন্না ভেতরে যাওয়ার সাথে সাথে মুন্নার পেছনে প্রায় 30 জন লোকের মতো হাতে রাইফেল নিয়ে ঢুকে। মুন্না এরা কারা? এদেরকে চিনিস তুই? ভাইয়া তোমার মুখ কোনো কথা শুনতে চায় না, চুপচাপ বসে থাকো এখানে। আর ভাবি তুমি গিয়ে সালমাকে এখানে নিয়ে আসো, যাও। ভাবি আর কোনো কথা না বলে সোজা ভেতরে চলে যায়, গিয়ে সালমাকে ওইখান থেকে নিয়ে আসে। সালমা বাইরে এসে হঠাৎ চোখ পড়ে মুন্নার দিকে। মুন্নাকে দেখে আঁতকে ওঠে। মুন্নার চেহারাটা অনেকটা শুকিয়ে গিয়েছে আগের থেকে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মুন্না যেন সালমাকে দেখেও দেখলো না। ভাবি এই মেয়েকে এখানে বসাও। কি হচ্ছে কি এসব মুন্না? তুমি আমার বাড়িতে এসে এরকম বিয়াদবি করতেছো কেন? আর এসব ছেলেপেলেরা কারা হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে?
তুমি কি আমাকে ট্রিট করতেছো? দেখুন শ্বশুরমশাই, আপনি আর কিছুক্ষণ পর আমার শ্বশুরমশাই হবেন। এত উত্তেজিত হবেন না। এত উত্তেজিত হওয়া ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি নিজেও তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তাই আমি আপনার মাথার বোঝাটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে কাজী সাহেব, বিয়ে পড়ান। কাজী সাহেব চুপচাপ কথা না বলে বিয়ে পড়াতে থাকে। সালমা কোনো কথা না বলে মুন্নার দিকে তাকিয়ে থাকে। যখন সালমাকে কবুল বলতে বলা হয় তখন একটু সময় নেয়। মুন্নার ধমক খেয়ে সাথে সাথে কবুল বলে দেয়, সই করে দেয়। শ্বশুরমশাই, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি আমার সাথে। আশা করি আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। ভাইয়া, ভাবি, তোমরা কি আমাদের সাথে যাবে নাকি এখানে থাকবে, পরে যাবে? চল তুই, তোদের সাথেই চলে যাব। বাড়িতে গিয়ে না জানিয়ে আবার কোন বিপদ হয়। মুন্না সালমার একটা হাত ধরে বলল, চলো, এখান থেকে ঢাকা ব্যাক করতে হবে আমাকে। আমি যাব না বাবা মাকে কষ্ট দিয়ে, ওনাদেরকে মানিয়ে তারপর যাব। কিছুদিন সময় দেন। বিয়ে করেছি কি বউকে শ্বশুরবাড়িতে ফেলে রাখার জন্য? আমার কাছ থেকে একটা সেকেন্ডের জন্য আলাদা হবে না তুমি। মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এটা বলে মুন্না সকলের সামনে সালমাকে কোলে তুলে নেয়। মুন্নার সাথে সাথে মুন্নার ভাই এবং ভাবি তারাও চলে আসে। তারা চারজন মিলে এক গাড়িতে বসে পড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। আর পেছন থেকে সালমার বাবা কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। গাড়িতে উঠে বসার পর মুন্নার ভাইয়া মুন্নাকে প্রশ্ন করলো, তুই না বলেছিলিস কিছুদিন পর আসবি, তাহলে আজকেই চলে আসলি যে? আর এইসব কারা? কালকে রাত এসেছি, আমি বাড়িতে ছিলাম সকালবেলা, বাড়ি থেকে এখানে চলে এসেছি। হ্যাঁ, কথা ছিল কিছুদিন পরে আসবো, কিন্তু ইমার্জেন্সি কাজ করেছি, সেজন্য চলে আসতে হলো। ওরা আমারই লোক। তোর লোক মানে? তুই কি গ্যাংস্টার? এইসব লোক তোর কাছে কি করে? আর এইসব রাইফেল কি সত্যিকারের নাকি? ভাই, এত কথা ভালো লাগতেছে না, একটু ঘুমাতে দাও। সারা রাত ঘুমাতে পারেনি। তুমি তোমার বউয়ের কাছে যাও, আমি আমার বউয়ের কাছে যাচ্ছি। মুন্না এটা বলে সালমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সালমার একটা হাত মুন্নার কপালে আর একটা হাত চুলের ভাঁজে ঢুকিয়ে দেয়। মাথার চুলগুলো একটু টেনে দাও আর কপালটা একটু টিপে দাও, মাথা ব্যথা করতেছে। সারা রাত ঘুমোতে পারেনি সেজন্য। ভাই, তুমি আমার বোনের লাইফে ভিলেনের মতো এন্ট্রি করলে কবে থেকে? সেটা তো জানি না ভাবি, আপনার বোনের লাইফে ভিলেনের মতো কবে থেকে এন্ট্রি করেছি, কিন্তু এবার আপনি আমাদের বাড়িতে ওদেরকে নিয়ে মস্ত বড় ভুল করেছেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন করা লাগতেছে আপনাদের। এইভাবে দীর্ঘ কয়েক ঘন্টা গাড়ি চলার পর এসে থামে মুন্নাদের বাড়ির সামনে। ওরা চারজন মিলে গাড়ি থেকে নেমে এসে দরজার সামনে দাঁড়ায়। মুন্না আর সালমাকে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে ওরা দুজন ভেতরে চলে যায়। মা, বরণ ডালা সাজিয়ে নিয়ে আসেন। মোনা বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বউকে বরণ করতে হবে। সব কিছু সাজানো আছে মা, এখন চলো। মুন্না কালকে বলেছে খাবার টেবিলে বসে ও আজকে বউ নিয়ে আসবে, সেজন্য সকালবেলায় আমি সব কিছু রেডি করে রেখেছি। বাহ, আমার ভাই তো বেশ আগানো। তিন্নি কোথায়? তিন্নি, গাড়িতে ঘুমোচ্ছ কেন? তুমি দাঁড়াও, আমি ওকে গিয়ে গাড়ি থেকে নিয়ে আসি। আমিও যাচ্ছি, ওদেরকে বরণ করে ঘরে আনতে হবে। ভাবি এবং মা তারা দুজন মিলে দরজার সামনে এসে দাঁড়ায়। তাদের পেছনে ভাইয়া বাবাও আসে। কালকে বললি আজকে বউ নিয়ে বাড়িতে চলে আসলি, এই না হলে আমার ছেলে ওর পরিবারের সবাইকে রাজি করে তারপর এনেছিস তো? তোর এক কথায় মেয়েকে বিয়ে দিয়ে দিল তোর কাছে। আর আমরা এত করে বললাম, তারপরও আমাদের কথায় রাজি হলো না। আমার শ্বশুর এমনি এমনি তোমার ছেলের কাছে মেয়ে দেয়নি। তোমার ছেলে জোর করে তুলে এনেছে, জোর করে বিয়ে করেছে, ওদের মাথায় বন্দুক ঠেকিয়ে। কিরে মুন্না, তোর ভাই এইসব বলতেছে, সত্যি কি তুই এরকম করেছিস নাকি? আর তোর হাতে বন্দুক আসবে কোথা থেকে? বাবা, এখন কথা না বলে ওদেরকে ঘরের ভেতর আনো, সব কিছু তারপর দেখতেছি। এখনও তোমাদেরকে সব কিছু খুলে বলিনি, আগে ঘরে আসুক তারপর বলতেছে। আচ্ছা, তোমরা পরে কথা বলো, এখন আমাকে আমার কাজ করতে দাও, তারপর তোমরা যা ইচ্ছে তাই করো। দেখি সামনে থেকে সরো তোমরা। মুন্নার মা ওদের সামনে গিয়ে সালমাকে জিজ্ঞেস করলো, সালমা, মুন্না তোমাকে জোর করে বিয়ে করেছে, তুমি কি এই বিয়েতে খুশি নাকি খুশি না? তোমাকে মুখে বলতে হবে না, তুমি মাথা নাড়িয়ে উত্তর দাও, তুমি এই বিয়েতে খুশি কি না? সালমা একটু চুপ করে দাঁড়িয়ে থাকে। মুন্নার মা যখন আবার কোনো কিছু বলতে যাবে তখন ও মাথা নাড়ায়, মানে হ্যাঁ, সালমা এই বিয়েতে খুশি। তারপর মুন্নার মা ওদেরকে বরণ করে ঘরে তোলে। যাক, আলহামদুলিল্লাহ। বৌমা, ওদেরকে ঘরে নিয়ে বসাও। ঠিক আছে মা।
ভাবি এই কথা বলে সালমাকে নিয়ে সোজা উপরে চলে যায়। আর ওইদিকে মুন্নার ভাই এবং বাবা ওরা দুজনে মুন্নাকে ডাকে। ভাইয়া বাসায় তো আছে নাকি? অনেক টায়ার্ড, একটু ঘুম দরকার। তারপর আমি এসে সব কিছু খুলে বলবো। এখন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না দয়া করে। আমি এখন কোনো কিছু বলতে পারবো না। তুই কি করে এসেছিস সেটা বল, আমরা এত কিছু জানতে চাই না। তুই এখানে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছিস, এখনও বড় বড় কথা বলতেছিস? তুই কি এইসব গ্যাংয়ের সাথে জড়িত নাকি? এইসব মাফিয়া মাস্তানের হয়ে কাজ করিস? এখানে আবার মাফিয়া মস্তান কোথা থেকে আসলো? তোমার ছেলে 30 জন প্রায় ছেলে নিয়ে প্রত্যেকের হাতে রাইফেল ছিল। 30 জন মানুষ নিয়ে তারপর সালমাদের বাড়িতে গিয়ে সালমাকে বিয়ে করে নিয়ে আসে। প্রত্যেকের মাথায় বন্দুক ঠেকিয়ে তারপর সালমার মুখ দিয়ে কবুল বের করে। বৌমা, সালমাকে ডেকে নিয়ে আসো, যাও এখনই ওকে নিয়ে নিচে নিয়ে আসো। আর তোকে এতদিন কোনো কিছু বলতে না বলতে তুই বেশ বেড়ে গিয়েছিস। তুই এইসব সন্ত্রাসদের সাথে চলা শুরু করেছিস কবে থেকে? বাবা, সালমাকে নিয়ে এসেছি। দেখো, যা করবে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করবে। এমন কিছু করো না যেন ভবিষ্যতে ওদের উপরে কোনো ইফেক্ট পড়ে। সালমা মামুনি, আমি তোমাকে যা যা প্রশ্ন করব তুমি সবগুলো সত্যি কথা বলবা, ঠিকঠাক অ্যান্সার দিবা। মুন্নাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এইখানে আছি। তুমি শুধু একবার বলো, আমি সব কিছু বিয়েটা ভেঙে দেব। আমি তোমাকে আবার ওইখানে পাঠিয়ে দেব। মুন্নার বাবার কথা শুনে সালমার ভেতরটা ধক করে ওঠে। আঙ্কেল কেন বলতেছে বিয়ে ভাঙার কথা? সালমার সাথে সাথে বলে উঠল, আঙ্কেল, বিয়ে ভাঙার দরকার নেই। আমি নিজের ইচ্ছে ওনাকে বিয়ে করেছি। আমাকে জোর করে কোনো কিছু করা হয়নি। আর আমি ওনাকে ভয় পাবো কোন কারণে? উনি তো কোনো সময় আমার গায়ে হাত তুলেনি, আশা করি ফিউচারও তুলবে না। তুমি যা বলতেছো ভেবেচিন্তে বলতেছো তো? তুমি ওকে নিজ ইচ্ছেই বিয়ে করেছো? তুমি সত্যি কথা বলো, সব কিছু আমি ব্যবস্থা করব। ডিভোর্সের, কেউ জানবেও না তোমাদের বিয়ের কথা। ঠিক আছে বাবা, ডিভোর্সের ব্যবস্থা করো। আমি এখন উকিলকে ফোন করতেছি। মুন্নার কথা শুনে সালমা মুন্নার হাত থেকে ফোন নিয়ে নেয়। তারপর কান্না করে দিয়ে বলল, আপনি আমাকে এতদিন ধরে কষ্ট দিয়ে আসছেন, ফোন দিলে ফোন ধরেন না। আমি তো আপনাকে আমার বিয়ের কথা জানানোর জন্যই ফোন দিয়েছিলাম, তাই না? আমাকে দেখতে আসবে সেটা আমি জানতাম না। কালকে রাতে আমাকে জানিয়েছে আমাকে দেখতে আসবে। তারপর থেকে আপনাকে ফোন করে যাচ্ছি, কিন্তু আপনি ফোন তুলছেন না। আর আজকে আমাকে বিয়ে করে কাছে নিয়ে এসে এখন বলতেছেন আবার দূরে সরিয়ে দিবেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি যে আপনি যা বলবেন তাই হবে? আমি এখান থেকে কোথাও যাব না। আপনি যা ইচ্ছে করতে থাকেন, আমি যাব না এই বাড়ি থেকে, আপনার কাছ থেকে। এবার হয়েছে তোমাদের? বাবা, আর কোনো কিছু বলার আছে তোমার? আশা করি আরও কোনো কিছু বলার মতো থাকবে না, কারণ সব কিছু তোমার চোখের সামনে দেখতে পেয়েছো। মুন্না সালমার অনেকটা কাছে দাঁড়িয়ে সালমার চোখে জল মুছতে মুছতে বলল, এত কষ্ট করে বিয়ে করেছি, এত কিছু করে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য না। আর কাবিনের মধ্যে কি লিখেছি জানো? মুন্নার কথায় সালমা মুন্নার মুখের দিকে তাকায়। সালমা চাহনি বুঝতে পেরে মুন্না বলল, কাবিন নামাতে লিখেছি, যদি তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো তাহলে তোমার কলেজা ছিঁড়ে আমাকে দিয়ে যেতে হবে। আর যদি আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই তাহলে কাবিন হিসাবে আমার শরীরে যত অংশ আছে সব কিছু তোমার হয়ে যাবে। অলমোস্ট পুরো আমিটাই তোমার। সেখানে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সালমা আমাদের বাসায় এসে 2-3 দিন মাত্র থাকলো, এর ভেতর তোদের এত প্রেম হয়ে উঠলো। বাহ, অসাধারণ। এখন বসে বসে ছোট ভাইয়ের প্রেম দেখব। তোমার শালির যদি এই 2-3 দিনে এই অবস্থা হতে পারে তাহলে আমার কথা চিন্তা করো। 7 বছর ধরে ওকে ভালোবেসে এসেছি, আর ওর জন্য লন্ডনের কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, শুধুমাত্র ওকে বউ বানাবো বলে, ওর সাথে প্রেম করব বলে। মুন্নার কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়, বিশেষ করে সালমা। সালমা তো অবাক হয়ে মুন্নার দিকে তাকিয়ে থাকে। এত আগে আমার বিয়ে হয়েছে 6.5 বছরের মতো হয়েছে, তাহলে তুমি এত আগে সালমাকে কোথায় রেখেছো? ওকে আমি দেখেছিলাম ও যখন স্কুলে যাচ্ছিল তখন। আমরা সব বন্ধুরা মিলে নরসিংদী গিয়েছিলাম ওই বন্ধুর বাড়িতে। তখন ওইখানে গিয়ে সালমাকে দেখতে পাই। প্রথম দিন দেখার পর প্রত্যেক দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আর পাইনি কখনো সালমাকে। তার কিছুদিন পর আবার ভাইয়ার বিয়ে ঠিক হলো আপনার সাথে, তখন আপনাকে দেখতে গিয়ে সালমাকে দেখতে পাই। দেখেছো বাবা, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের কাজ সেরে ফেলেছে। আমার বিয়ে ঠিক হওয়ার আগেই তোমার ছেলে মেয়ে পছন্দ করে রেখেছিল। এখানে যে আমি তোর মা রয়েছি, চোখে দেখতে পাচ্ছিস না?
আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। এখন তুই বল, এত লোকজন নিয়ে সালমার বাড়িতে গিয়েছিস কেন? আর ওরাই বা কারা? শুধুমাত্র 30 জন নিয়ে গিয়েছিলাম আজকে। যদি দরকার হতো তাহলে 30,000 লোক নিয়ে যেতাম। তারপরে তোমার বিয়ের কাছ থেকে ওকে তুলে নিয়ে আসতাম। ওরা আমার কোম্পানির লোক, ওদেরকে আমি ফোন করে এনেছিলাম। বাবা মা ভাইয়া ভাবি সালমা সকলেই কিছুটা অবাক হয়ে যায়। মুন্নার কোম্পানি মানে? তিনি এখনো ওপরে পড়ে ঘুমোচ্ছে, সেজন্য ও নিচে কি হচ্ছে বলতে পারতেছে না। তোর কোম্পানি মানে? তুই কি নিজে কোম্পানি খুলেছিস নাকি নাকি কারোর সাথে শেয়ারে কাজ করতেছিস? আরে ও শেয়ারে কাজ করবে কিভাবে? ও তো আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় দেয়নি। ও হয়তো ওই অফিসে চাকরি করে, ওইখান থেকে নিয়ে গিয়েছে, তাই না রে? কিছুদিন আগে খাবার টেবিলে বসে একটা কোম্পানির নাম নিয়েছিলে, তোমার মুখে মনে আছে? হ্যাঁ মনে আছে, এম গ্রুপ কোম্পানিটার নাম। তুই কি ওই কোম্পানিতে চাকরি করতেছিস? তুই কোম্পানিতে চাকরি পেয়েছিস সেটা আমাদের একবারও বলিসনি। সেই এম গ্রুপ কোম্পানির অনার আমি নিজে। আমি লন্ডনে পড়াশোনা করার সময় আমার এক বন্ধু আর আমি মিলে প্রথমে কোম্পানিটা শুরু করি। আমি পার্ট টাইম জব করে কিছু টাকা জমেছিলাম, আর বাকিটা ও দিয়েছিল আমায়। কয়েক বছর যাওয়ার পর আমার বন্ধু কোম্পানি থেকে শেয়ার হোল্ডার বিক্রি করে দেয়। তখন আমি সেই শেয়ার হোল্ডার কিনে নিই। আমার পড়াশোনা শেষ হয়ে যায় 4 বছরের মাথায়। আরও 3 বছর ওইখানে থেকে কোম্পানিটা ভালো একটা পজিশনে নিয়ে তারপর আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে এইখানে বসে ল্যাপটপে কাজ করি প্রত্যেক দিন রাতে। মুন্নার কথা শুনে বাড়ির সবার চরম অবাক হয়ে যায়, সবার মুখ হাঁ হয়ে যায়। তুই এইসব কি বলতেছিস? এম গ্রুপের মালিক তুই? আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। তুই বাবা এতদিন আমাদেরকে না বলেছিস কেন? তুই তোর বাবা ভাইকে ছাড়িয়ে গিয়েছিস, সেটা বললে কি এমন? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মুন্না সেও আজকে আমাদের চোখে প্রতিষ্ঠিত। এবার পুরো এলাকার মানুষ বলবে, মুন্না কি জিনিস। এখন আর আগের মতো কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো কথাও শোনাতে পারবে না। একটা কথা বলার আগে 10 বার চিন্তা করে তারপর বলবে। তুই এতদিন আমাদেরকে বলিসনি, ঠিক আছে। ওই দিন খাবার টেবিলে বসে তোর কোম্পানির সাথে ডিল করব বলতেছিলাম, তারপরেও তুই একটা কথা বলিসনি কেন? তোর সামনে বসে তোর কোম্পানির সাথে ডিল করার কথা হচ্ছিল, তাও তুই কোনো কিছু বলিসনি। আমি আজকেও কোনো কিছু বলতে চাইনি, শুধু তোমরা জোরে জোরে করেছো বলে বলতে বাধ্য হয়েছি। আমি এখন কাউকে বলতে চাইনি, চেয়েছিলাম আরও পরে সবাইকে বলতে, কিন্তু তা আর হলো কই। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাকেও ছাড়িয়ে গিয়েছিস। দোয়া করি সামনে আরও এগিয়ে যা। আচ্ছা যা, এখন উপরে। আমার ছেলেটা অনেক ক্লান্ত, উপরে গিয়ে রেস্ট নে ফ্রেশ হয়ে। আমি হালকা খাবার পাঠাচ্ছি রুমে। মা, এখন কোনো খাবার দাবার খাবো না, এখন গিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর না হয় হালকা নাস্তা করবো, এখন না। সালমা চলো রুমে যাই, একটু ঘুমাতে হবে। সালমা, এখন আমার কাছে থাক, ওকে সাজিয়ে তারপর রাতে না হয় রুমে দিয়ে আসবো। তুমি এখন যাও, তোমার রুমে গিয়ে রেস্ট করো ফ্রেশ হয়ে। কোনো কিছু লাগলে আমাকে জানিও। যেটা চাইছি সেটা দিয়ে দিন, আর আমার বউকে তো সাজতে হবে না, এমনিতেই আমার বউ সুন্দর। বউ চলো, আর দেরি করো না এইখানে। মুন্না সেখান থেকে চলে যায় সালমাকে নিয়ে। মুন্না চলে যাওয়ার পর মুন্নার বাবা বলে উঠল, ছেলেটা আমাদেরকে চোখেই দেখে না। ওর সামনে ওর বাবা মা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সেটা ও দেখেও দেখে না। নির্লজ্জ বেহায়া বিয়ে হয়েছে বলে কি বউকে যেখানে ইচ্ছে সেখানে রোম্যান্স করা শুরু করে। বাপ যেমন ছেলে তো তেমনই হবে, তাই না? তুমি তো কম করোনি বাবা মায়ের সামনে, এখন সহ্য করো। ওদেরকে মেনেছিলে, মানোনি। আমার ছেলে তো সুন্দর করে হাত ধরে নিয়ে গিয়েছে, তোমার মতো তার সবার সামনে কোলে তুলে নেয়নি। হয়েছে, থামো এবার। তুমি যেতে চাওনি বলে তোমাকে কোলে তুলেছিলাম, নয়তো আমার এত শখ নিয়ে তোমাকে কোলে তোলার। এই বুড়ো হয়েছে, এখন চুপ করো, যাও রুমে গিয়ে ঘুমাও। অফিস থেকে এসে আমার মাথা খাচ্ছে, এখন ছেলে মেয়ে এসেছে, এখন শান্তি দাও, গিয়ে ঘুমাও এখন। ভাই আর ভাবি তারাও তাদের রুমের দিকে যেতে থাকে। রুমে যেতে যেতে ভাবি বলে উঠল, মুন্না যে এতটা রোমান্টিক, সকলের সামনে বউকে এভাবে হাতে ধরে নিয়ে চলে গেল, সেটা কখনো ভাবিনি। তোমার সেই কলিজা নেই বাবা মায়ের সামনে কারোর সামনে আমার হাত ধরে নিয়ে যাওয়ার। নিজের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু শেখো। বউ, তোমাকে কি বলেছিলাম? তুমি আমার ভাইকে চেনো না? ওর প্রত্যেকটা শিরায় শিরায় কোনো শয়তান দৌড়াইতেছে, সেটা আমি খুব ভালো করেই জানি।
তোমাকে বলেছিলাম না সালমার বিয়ে হয়ে যাওয়ার আগ মুহূর্তে ওকে গিয়ে তুলে নিয়ে আসবে। আজকেও ঠিক তাই হলো। বিয়ের কথাবার্তা বলতে এসেছিল অথচ বউকে তুলে নিয়ে এসেছে। ওইদিকে মুন্না আর সালমা রুমে গিয়ে সালমা বলল, সকলের সামনে এভাবে রুমে আসাটা কি উচিত হলো? অবশ্যই, আমি আমার বউকে নিয়ে এসেছি, তাতে কার কি। বউ, তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? কষ্ট দিয়েছেন কি না সেটা আবার এখন জিজ্ঞাসা করতেছেন? আপনি জানেন আপনি আমাকে কতটা কষ্ট দিয়েছেন, বলে বোঝাতে পারবো না। আচ্ছা বউ, কাছে আসো, তোমাকে জড়িয়ে ধরে এখন ঘুমাবো, তারপর সব কষ্ট দূর করে দেব। আজকের পর থেকে আর কখনো আমাকে ছেড়ে একটা সেকেন্ডের জন্য কোথাও যেতে পারবে না। আজ থেকে তুমি আমার জেলের মধ্যে বন্দি, আমার পার্সোনাল আসামি তুমি। নিচে যখন আপনি ওই কথাটা বলেছিলেন তখন তো আমি সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম। ওই সময় খুব কষ্ট হয়েছিল, কতটা কষ্ট পেলে কান্না করে দেয় সকলের সামনে একটা মেয়ে, বুঝতে পারেন না আপনি? বউ সরি, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। আজকেই শেষ। আজকের পর থেকে তোমাকে আমার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে রাখবো না। বাড়িতেও যেতে পারবে না। আঙ্কেল আন্টিকে এখানে বলবে আসতে, এখানে এসে থাকতে, তারপর তুমি বাড়িতে যাওয়া যাবে না। আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না। তারপর মুন্না সালমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। সালমাকে জড়িয়ে ধরে মুন্না বলে উঠল, বউ, তুমি এই বিয়েতে খুশি তো? বলে বুঝাতে পারবো না কতটা খুশি আমি। খুব ভালোবাসি আপনাকে। আপনাকে ছেড়ে থাকাটা আমার পক্ষে সম্ভব হতো না। আমিও ভালোবাসি বউটা, যতটা ভালোবাসলে এরকম ক্রাইম করা যায়। ভালোবাসি বউ, ঘুমাও। আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, ডুবে ডুবে ভালোবাসি। তারপর তারা দুজনে মিলে ঘুমিয়ে পড়ে এক সুখের রাজ্যে। এখানে একমাত্র তাদের শান্তি ছাড়া আর কারোর জায়গা নেই। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। এভাবে শেষ হয়ে যায় সালমা মুন্নার প্রেম কাহিনী।